ওকে। ফারজানাপুর কোশ্চেন ছিল হচ্ছে ডু ফলো লিঙ্ক কি আর নো ফলো লিঙ্ক কি। সো ব্যাকলিঙ্কের টাইপ অনুযায়ী অনেকে কখনো যদি কেউ জিজ্ঞাসা করে যে ব্যাকলিঙ্কের টাইপ কি বা কত রকমের ব্যাকলিঙ্ক, এরকম এরকম টাইপের যদি কোশ্চেন আসে, তখন আপনারা উত্তর দিবেন এরকম ভাবে যে ব্যাকলিঙ্ক অ্যাট্রিবিউটের উপর বেস করে চার ধরনের হয়। একটা হচ্ছে ডু ফলো অ্যাট্রিবিউট বা ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক বা নো ফলো অ্যাট্রিবিউট, আর একটা আছে ইউজিসি, আর একটা হচ্ছে স্পন্সর। সো আমরা পরিচিত সব থেকে বেশি হচ্ছে ডু ফলো আর নো ফলো। তো ব্যাকলিঙ্ক হচ্ছে অন্যের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে লিঙ্ক থাকা, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তার মানে অন্য ওয়েবসাইটে আপনার লিঙ্ক থাকলে অন্য ওয়েবসাইট আপনাকে রেফার করতেছে, যে আপনাকে রেফার করতেছে মানে আপনার লিঙ্কটা তার ওয়েবসাইটে আছে। এইবার রেফার যে করলো, রেফারের একটা শক্তি আছে না। আপনাকে ধরেন একজন রেফার করলো, যে ধরেন একটা সচিব রেফার করলো, আমাকে একজন রেফার করলো, সেটা হচ্ছে একটা দারোয়ান রেফার করলো। সো দুইটার মধ্যে পার্থক্য আছে, রেফার তো রেফারি, পার্থক্য তো আছে। সো ডু ফলো লিঙ্ক যেটা, তার মধ্যে আলাদা একটা পাওয়ার আছে, ঠিক আছে। আর নো ফলো যেটা, সেটার খুব একটা পাওয়ার নাই, বাট সে ট্রাফিক আনতে সাহায্য করে, ঠিক আছে। লিঙ্ক পাইছে, ওই যে বলছিলাম যে গুগলের ক্রলার ভিজিট করে হচ্ছে লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। সো ওই লিঙ্কটা ভিজিট করবে, সাথে যদি ওই ব্যাক লিঙ্কের যে পোস্টের মধ্যেই তো আপনার লিঙ্ক বসায়। সো ওই পোস্টটা যদি ইন্ডেক্স হয়, তা আমরা যখন ব্যাকলিঙ্ক করব তখন তো অন্যের ওয়েবসাইটে করব। আর ব্যাকলিঙ্ক করার সময় আমরা কি কি মেনটেন করে ব্যাকলিঙ্ক করব সেটা তো বলছি, যেমন ওই ওয়েবসাইটের ডোমেন রেটিং থাকতে হবে, মানে ডোমেইন অথরিটি ভালো থাকতে হবে। তারপরে হচ্ছে ট্রাফিক থাকতে হবে। এবার ধরেন একটা ওয়েবসাইটে 10,000 ট্রাফিক আছে, পার মান্থ ভিজিট করে 10,000 ট্রাফিক। তো ওই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে। এটা আমি গেস্ট পোস্ট দিয়েই বোঝাই। গেস্ট পোস্ট বলতে কি, তাইলে আপনি এই দুইটা বুঝতে পারবেন যে নো ফলো আর ডু ফলো। কারণ গেস্ট পোস্ট কি, আপনি একটা পোস্ট লিখলেন এমনি অ্যাজ ইউজার নর্মাল, যে আমরা ওই যে আর্টিকেল সাবমিশন বা ওয়েব 2.0-তে যেই পোস্ট করি না। সো গেস্ট পোস্টের ক্ষেত্রেও সেম পোস্ট, বাট অনেকটা সুন্দর করে সাজায় গুছায় পোস্টটা লিখতে হবে। কারণ অন্যের ওয়েবসাইটে যেই সে পোস্ট কিন্তু নিবে না। অনেক সময় রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে পোস্ট এআই যেন ডিটেক্ট না করে, বা এআই ডিটেক্ট করলেও মানে নামমাত্র একটা পার্সেন্টেজ যেন ডিটেক্ট করতে পারে, সর্বোচ্চ পার্সেন্টেজ ওরা নিবে। ধরেন যে 10% বা 20%, মানে এআই দিয়ে লিখছেন কি না না লিখছেন ওটা তো ডিটেক্ট করা যাবে, ওটা বের করা যায়। তারপরে হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি ঠিকঠাক মতো থাকতে হবে, কারণ তাদের ওয়েবসাইটের একটা ভ্যালু আছে। আর গেস্ট পোস্ট তো টাকা দিয়ে কিনতে হয়। আপনি ফ্রি যেমন ওয়েব 2.0 করছিলেন ওই যে কিসে কিসে টামলার, তারপরে হচ্ছে মিডিয়াম, এরকম টাইপের সাইটে, ওগুলো তো ফ্রি করতে পারতেছেন। সো কারণ টামলারের ওয়েবসাইট আপনার জন্য ফ্রি করে দিছে, বাট অন্য অন্য গেস্ট পোস্ট রিলেটেড যারা সার্ভিস দেয়, যেসব ওয়েবসাইটে গেস্ট পোস্ট অ্যালাউ করে, তারা তো আর ফ্রি দিবে না, তখন পেমেন্ট করে করতে হবে। কেমন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে কথার কথা পার মান্থ 20,000 ট্রাফিক আছে। সো আপনার কন্টেন্ট যদি আমি দেই, তাহলে আপনার কন্টেন্টও কিন্তু মানুষ পড়তে আসবে, আসবে না? অবশ্যই আসবে। এইবার আমার ওয়েবসাইটে থাকা আপনার কন্টেন্টটা পড়ে ওই যে লিঙ্ক লিঙ্ক দেন, যে ব্যাকলিঙ্ক করার সময় যে হাইপার টেক্সটের মধ্যে লিঙ্ক দেন, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে ট্রাফিক, ক্লিক করে আপনার সার্ভিসের মধ্যে চলে যাবে। ধরেন কোনো একটা জায়গাতে লেখা আছে যে আপনি যদি বেস্ট এসইও সার্ভিস নিতে চান এইখানে ক্লিক করেন, ওই ক্লিকের জায়গাতে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, তার মানে আমার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আছে। ওইখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেল, যাওয়ার পরে আপনি আপনার সার্ভিস দেখলো, ওইখান থেকে আপনার কোনো একটা সার্ভিস প্রোডাক্ট বা যেটাই হোক পারচেস করার একটা সম্ভাবনা থাকে। আর আমার ওয়েবসাইট থেকে যদি মানে ডু ফলো ব্যাকলিঙ্ক প্রোভাইড করি, তাইলে ওইখানে আমি এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ডু ফলো দেবো না নো ফলো দেবো, এটা দেওয়া যায়। তো আমি যদি ডু ফলো দিয়ে দেই, তাইলে আমার এন্ড থেকে ওই যে প্রথমে একটা উদাহরণ দিছিলাম ওইরকম রিলেটেড, মানে ওইরকম টাইপের, যে কি জানো বলছিলাম যে একটা সচিব, ওইরকম টাইপের মানে রেফার করা হবে যদি ডু ফলো দেই আপনার ওয়েবসাইটকে। তার মানে আমি 100% শিওর যে এনার কাছ থেকে এই সার্ভিসটা নিলে আপনার মানে ক্ষতি হবে না, ঠিক আছে। ওয়ান কাইন্ড অফ এরকম, যে আমি 100% শিওর যে এই ওয়েবসাইট এতটুকু আমার কাছে ট্রাস্ট। আর যদি আমি নো ফলো দেই, তাহলে গুগলকে আমার বোঝানো হবে কি, যে আমি জাস্ট মানে
এইখানে একটা লিংক দিলাম, এখন এই লিংকের ভেতরে ঢুকে ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে ওই ওয়েবসাইট কি রিলেটেড হবে এই ব্যাপারে আমার কোনো দায়ভার নাই। এখন আপনার ধরেন কোনো একটা স্প্যাম ওয়েবসাইট বা অন্য টাইপের ওয়েবসাইট, তো তার মানে হচ্ছে আমার এই ডো হলো হচ্ছে সিউরিটি দেয় হুম যে ওই ওয়েবসাইটটা ভালো, হুম যেটা এখন আপনি লিংক বা আমার ওয়েবসাইটটাকে আপনি রেফার করছেন যে জি আমার জি রেফারেলটা ভালো। ভালো। আর নো ফলোটা হচ্ছে মানে একটা জাস্ট লিংকই থাকবে কিন্তু আপনি শিওর না, আমি রেফার করতেছি না, ঠিক মানে আছে যে আমি আমাকে দিবে, হ্যাঁ যে হ্যাঁ আমার ওয়েবসাইটের লিংকটা দিবে। হ্যাঁ আমি তাকে এই, ভালো বলতেছি না, কিছু বলতেছি না, ওটার দায়ভার আমি নিতে পারবো না, হ্যাঁ এরকম জি টাইপের। বুঝতে পারছি। আর যখন আমি ডু ফলো দিব, ডু ফলোটা যাবে কই থেকে, আমার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে, তাই না? এবার আমার ওয়েবসাইটের অথরিটি অবশ্যই ভালো, ওই জন্যই তো আপনি ব্যাকলিংক করার আগে চেক দিচ্ছেন যে আমার অথরিটি ভালো, আমার ট্রাফিক আছে বেশি। যখন আমার ওয়েবসাইটের অথরিটি বেশি, এখন হাই অথরিটির থেকে যখন ডু ডু ফলো লিঙ্ক পাবেন, তাহলে এটা গুগলের কাছে অনেক বেশি ট্রাস্ট হয়, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার, ওই জন্য আমি ওই উদাহরণটা দিছিলাম যে অথরিটি ভালো হইলে লিঙ্ক জুসটা পাস করে ভালো। আমার যে ডোমেইন অথরিটি, ও অথরিটির অনেকটুকু জুস পাস করে আপনার ওয়েবসাইটে যাবে, ওই জন্যই তো ওরা পেমেন্ট নেয়, বুঝছেন? এইটা গেল হচ্ছে ডু ফলো আর নো ফলোর ব্যাপার। আর ইউজিসি হচ্ছে মানে অনেক জায়গাতে বিভিন্ন কমেন্ট, মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট যেটা আর কি, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা জায়গায় কন্টেন্ট দিয়ে নিজে নিজেই লিঙ্ক বসালেন। আর স্পন্সর হচ্ছে একদম পেমেন্ট, মানে গুগল অ্যাডস, মানে পে করে নিয়ে আর কি বিভিন্ন জায়গাতে। এটা গুগল অ্যাডস না, ধরেন বিভিন্ন জায়গাতে পেমেন্ট করে নিয়ে হচ্ছে একদম লাইভ স্পন্সর যেটাকে বলা হয় অ্যাডস। সো আর কি প্রশ্ন জানো? তার অন পেজ এসইও তে এক্সটার্নাল লিংক আর ইন্টারনাল লিংক মানে কতটা দেয়া যাবে, নাকি আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো? না, ইচ্ছা মতো কেন, একটা ধরেন লিমিটেশন আছে, আপনি এক্সটার্নাল লিঙ্ক একটু কম দেন, ইন্টারনাল লিঙ্ক একটু তুলনামূলক বেশি দেন। ধরেন আপনার ওয়েবসাইটে 1000 বা 1500 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট হয়, সেইখানে আপনি ইন্টারনাল লিঙ্ক আলাদা আলাদা পেজে দিতে পারেন, ধরেন যে 5-7টা দিতে পারেন। আর ইন্টারনাল লিঙ্ক 5-7টা দিতে পারেন, এক্সটার্নাল লিঙ্ক ধরেন 2টা দিলেন বা 3টা দিলেন। বাট রিলেভেন্সি মেনটেন করতে হবে, আপনি কোন টেক্সটটুকুকে ধরে নিচ্ছেন, ওই টেক্সটটার মিনিংটা যে ইউআরএলটা বসাইছেন ওইটা ফিল আপ করে কিনা, এটা মেনটেন করে আর একটু চাইলে বেশিও দিতে পারেন, ঠিক আছে? অ্যাঙ্করের মধ্যে আবার ভাগ আছে, আপনি ব্যাকলিংকের মধ্যে যে অ্যাঙ্কর করবেন বা হাইপার লিঙ্ক করবেন, এটার মধ্যে কয়েকটা ভাগ আছে। যেমন হচ্ছে ধরেন এক্সাক্ট ম্যাচ আছে, তারপরে আছে হচ্ছে পার্শিয়াল ম্যাচ আছে, তারপরে হচ্ছে নেকেট ইউআরএল আছে, তারপর হচ্ছে কি জানো, ইমেজ অল্টারনেটিভ টেক্সট অ্যাট্রিবিউট আছে, তারপরে হচ্ছে জেনারেটিক জেনারেটিক হচ্ছে কি বলে, জেনারেটিক লিঙ্ক আছে। যেমন হচ্ছে ধরেন যদি এক্সাক্ট ম্যাচের কথা বলেন, তাহলে যেই কিওয়ার্ডকে টার্গেট করছেন ওই কিওয়ার্ডের উপরেই শুধুমাত্র আপনার হাইপার লিঙ্কটা করতে পারবেন। পার্শিয়াল ম্যাচ ওইটার সাথে ধরেন ওই যে একটু ক্লাস্টার করে দুই একটা ওয়ার্ড এদিক সেদিক হইলো, যেমন ধরেন এসইও এক্সপার্ট, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আমার ধরেন এটা কিওয়ার্ড। এখন যদি পার্শিয়াল ম্যাচ তাহলে কি হবে, বেস্ট এসইও এক্সপার্ট, এরকম টাইপের। আর জেনারেটিক এটা হচ্ছে ধরেন কোনো একটা জায়গা থেকে ধরেন সি মোর, তারপর হচ্ছে গেট অফার, এরকম টাইপের বাটনের সাথে লিঙ্ক করা, ওইটা হচ্ছে জেনারেটিক। তারপর হচ্ছে নেগেটিভ ইউআরএল বলতে আপনার জাস্ট কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে একদম ডিরেক্ট ইউআরএল বসায় থাকে, আপনি যে কোনো একটা টেক্সটকে ধরে নিয়ে এরকম করে লিঙ্ক করে যে বসাবেন ওরকম না, জাস্ট ইউআরএল দেওয়া থাকে। সো আবার ইমেজের মধ্যে লিঙ্ক করে, ইমেজে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যায়, তো এরকম টাইপের হচ্ছে লিঙ্ক আছে। ব্যাক লিঙ্কের মধ্যে কেউ যদি বলে যে মানে এই আহ, মানে কি বলে, লিঙ্ক কিভাবে কিভাবে বা কত প্রকারের লিঙ্ক করতে হয় বা কত প্রকার লিঙ্ক আছে, তখন যদি বলে তাহলে এরকম ভাবে বলতে হবে, বুঝছেন? একটা কোশ্চেন করলে আর কত, এগুলা না হয়তো কোনো ক্লাসেই বলে নাই, বাট জি এখন স্যার, বলতেছি। ধন্যবাদ স্যার, জি বুঝতে পারছি। ওই জন্য আমি বারে বারে বলি যে কোশ্চেন করেন, আর একটা কোশ্চেন করলে এটা রিলেভেন্ট অনেক অ্যান্সার পাবেন, যেটা অনেক সময় ক্লাসেও বলা হয় না। আর কি, আর কোশ্চেন কারো কি আছে? আচ্ছা, এবার একটা ই বলেন, সেটা হচ্ছে আপনাদের তো কোর্স শেষ, হ্যাঁ, কোর্স আজকের ক্লাসই শেষ, এরকম ভাবে আর ক্লাসে হয়তো নিব না।
এখন ব্যাপার হচ্ছে আপনার সামনে হয়তো অনেক হইতে পারে অনলাইনে কোনো ইন্টারভিউ দিতে দিবেন, বা অফলাইনে কেউ চাইলে ইন্টারভিউ দিবেন, বা প্রজেক্টে কাজ করতে হলে ইন্টারভিউ দিবেন। তো সেই ক্ষেত্রে কিছু প্রসিডিউর আছে, গত ক্লাসগুলো নিয়েও হয়তো আলোচনা করছি। সো ধরেন কথার কথা, আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা দেখি কেমন টাইপের উত্তর দেন। ঠিক আছে? কয়জন আছেন তাই দেখি আগে, 5 জন মনে হয় না? তাইলে শুরু করব কারে দিয়ে? আচ্ছা, ফারজানা আপুই বলেন। হুম। আপনাদের শেখানো হয়েছে কি কি, বা কি কি শিখছেন, বা কি কি পারেন সেটা বলেন। ফারজানা আপু? আর শুনি নাই, আমার আসলে হেডফোনের সমস্যা, তো আবার একটু বলেন। বললাম যে এখন তো আপনাদের কোর্স শেষ, সামনে হয়তো ইন্টারভিউ দিবেন। অবশ্যই দিবেন। এটা হইতে পারে কোনো প্রজেক্টের কাজ, অথবা রিমোটলি কাজ, অথবা ঘরে বসে কোনো যেখানে করেন, আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে, সিম্পল হিসাব। জি জি। তো সেই ক্ষেত্রে ধরেন যে কেমন টাইপের হইতে পারে, বা কেমন কোশ্চেন মানে করতে পারে, এটা আমার সাথে কমিউনিকেশন করে বলেন। ধরেন আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি, কথার কথা। জি ঠিক স্যার, আছে? করতে পারে। জি। আচ্ছা, বললাম যে আপনি হচ্ছে এই কোর্স থেকে কি কি শিখছেন, বা কি কি পারেন। আচ্ছা, যদি আমার আমার কথা বলি, আমার এই কোর্স থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে, ফার্স্ট অফ অল আমি ওয়ার্ডপ্রেস এর কাজটা আমি ভালো লাগছে আমার। হুম। সেকেন্ড হচ্ছে এসইও। ফেসবুক এডসটা আমার থার্ড ডে আছে। পারেন তাহলে এই তিনটাই নাকি? জি, ইমেল মার্কেটিং ও মোটামুটি হালকা, যতটুকু আপনি করাইছেন। আচ্ছা। হুম। এর মধ্যে থেকে এসইও সব থেকে ভালো পারেন, তাই তো? ও মানে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো, আর হচ্ছে হ্যাঁ, এসইও। এসইও। জি। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কয়েক মানে কেমন ধরনের ওয়েবসাইট বানাইতে পারেন? জি, আমি পোর্টফোলিও, আবার হচ্ছে ই কমার্স, ল্যান্ডিং পেজ। এই 3 টাইপের ওয়েবসাইট বানাইতে পারেন, তাই তো? ওকে। ই ল্যান্ডিং পেজে আপনি যে হচ্ছে ওই কি বলে, থ্যাংক ইউ পেজের আগে যে অর্ডারের জন্য যে নিচে যে অপশন থাকে, যে কত পিস অর্ডার করবেন, কত টাকা, বা প্রাইজিং এর যে ব্যাপারটা, প্রাইজিং থাকে থাকে না, প্রোডাক্ট অ্যাড করার জি। জন্য। হুম, ওইটা জি হচ্ছে কি স্যার। দিয়ে করেন, কোন প্লাগইন ইউজ করে করেন? কাট ফ্লো। আচ্ছা, কার্ট ফ্লোরতে মোটামুটি, কার্ট ফ্লোর ভেতরে যেসব ফাংশন আছে মোটামুটি সব পারেন, তাই তো? জি। হুম। ওকে। আর স্যার, ওখানে ফানেল ক্রিয়েট করা, মানে ফর্ম সাবমিশন করা, কাস্টমারের ইনফরমেশন নেওয়া কাট ফ্লো দিয়ে। আচ্ছা, ঠিক আছে। আর পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য আপনার কয়েকটা ধাপে ওয়েবসাইট বানানো কমপ্লিট করতে হয়। এই কয়েকটা ধাপ একটু বলেন, যেমন ধরেন আপনি ডোমেইন পারচেস করলেন, ডোমেইন হোস্টিং পারচেস করলেন, তারপরে স্টেপ গুলো কি কি, এরকম এরকম কয়েকটা বলতে হবে না যে এখানে ক্লিক করতে হবে, মানে স্টেপ গুলো জাস্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল তো আমি ডোমেন হোস্টিং পারচেস করলাম। হ্যাঁ। এরপর হচ্ছে আমার যে সি প্যানেল থেকে আমি যেটা দিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস, হুম। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওকে। Then, যেহেতু আমি এলিমেন্টর দিয়ে শিখছি, এলিমেন্টর, দেন হচ্ছে স্যার আমাদেরকে যেভাবে শিখেছে, হুম। তারপর হচ্ছে প্রো এলিমেন্ট, এটা ইনস্টল করানো হয়েছে, প্রো এলিমেন্ট। আচ্ছা। তারপর স্যার আমরা প্রথমে একটা থিম হুম। থিম ইনস্টল করব। হুম। দেন এপিয়ারেন্সে গিয়ে থিম। হুম। হুম। দেন হচ্ছে প্লাগইন, আমাদের থিমটা অর্গানাইজ করার জন্য প্লাগইন লাগবে, সেগুলো ইনস্টল করব। হুম। এটা তো বললাম, স্যার এলিমেন্টর দিয়ে। হুম। আরেকটা হচ্ছে এক্সট্রা, এই দুইটা প্লাগইন দিয়ে করছি কাজ। অ্যাস্ট্রা, দেন অ্যাস্ট্রা। হচ্ছে, জি জি জি, এক্সট্রা। অ্যাস্ট্রা, অ্যাস্ট্রা তো হচ্ছে থিম। জি।
থিম সিলেক্ট করবেন, তারপর ডেমো ইম্পোর্ট দেখায় নাই, ডেমো ইম্পোর্ট আপনার জি স্যার। ওয়েবসাইটে ডেমো ডেমো ইম্পোর্ট দেখায় নাই? ইম্পোর্ট, ডেমো ইনপুট মানে? মানে ডেমো ইম্পোর্ট বলতে কি, যে ধরেন আপনার আপনার ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে, বিভিন্ন ধরনের আচ্ছা ডেমো আচ্ছা, আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ স্যার, আমরা হ্যাঁ ডেমো একটা ধরে তারপর ওভাবেই ডিজাইন করা শিখেছে। একটা ডেমো ইম্পোর্ট জি প্লাগইনস জি। আছে ধরেন হ্যাঁ আপনি হ্যাঁ থিম হ্যাঁ। থিম নিলেন, বাট থিম নিলেই তো আপনার ওয়েবসাইটের ফুল ডিজাইন হচ্ছে না। একটা থিম নেবেন, হচ্ছে না থিম না। নেওয়ার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থিম নেওয়ার একটা পর একটা ডেমো, ডেমো হ্যাঁ দিবেন। ডেমো ওয়েবসাইট একটা ধরে জাস্ট হ্যাঁ ওখান থেকে দেখে তারপর ওখান থেকে হচ্ছে কালার কোনটা হবে সেটার জন্য কালার পিকার কিভাবে এক্সটেনশন হিসেবে ইউজ করে সেটা দেখাইছে। দেন হচ্ছে ওখানে ফন্ট, হোয়াট ফন্ট একটা আচ্ছা, এক্সটেনশন এটা ওগুলান ইউজ হচ্ছে ভেতরের করছি। জিনিস, ওগুলান ঠিক আছে। জি জি। ওকে, তারপরে হচ্ছে এসইও, এসইওর যে ব্যাপার আছে, ধরেন কথার কথা আপনাকে একটা এসইও প্রজেক্ট দেওয়া হলে, প্রজেক্টটা হ্যান্ডেল করতে হলে আপনার প্রথমে কি কি করতে হবে? প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য প্রথমত ওনাদের ওয়েবসাইটে গিয়ে আমাকে ফাইন্ড আউট করা করা লাগবে ওনাদের কি সমস্যা। তার মধ্যে যেহেতু কন্টেন্ট থাকবে ওয়েবসাইটে, ওটা আমার পরে বের করতে হবে কোন কোন কিওয়ার্ড নিয়েছে, ওই কিওয়ার্ডের আসলেই সার্চ ভলিউমটা কেমন, আসলে মানুষ ক্লিক করে কিনা, ওয়েবসাইটে আসে না কেন, বা ভিজিবিলিটি কেমন, এটা দেখতে হবে। আসলে আপনাদেরকে হচ্ছে এভাবে জিজ্ঞাসা করতেছি, আসলে একটু যাচাই করতেছি যে কেমন কি শিখলেন, ঠিক আছে? স্যার আমিও জাস্ট যতটুকু জানি অতটুকুই বলতেছি। আপনি ভুল হলে কারেকশন করে দিবেন। আচ্ছা, তারপরে বলেন। স্যার তারপর হচ্ছে আমি ওনাকে হ্যাঁ এটা সাজেস্ট করতে পারি যে আপনার হয়তো এই লেখাটা যদি এই কিওয়ার্ড না দিয়ে অন্য কোনো কিওয়ার্ড ইউজ করেন, হয়তো আপনার ভিজিবিলিটি বাড়তে পারে। বা অন ব্যাকলিংক কোনটাতে কি আছে, এক্সটার্নাল লিংক কোথায় কি আছে, এগুলো যদি একটু আমরা হ্যাঁ ঠিক করি, হয়তো আপনার ওয়েবসাইটটার অথরিটি বাড়তে পারে। আর ঠিক আছে, আর স্যার আর হচ্ছে ইয়া স্যার ক্রলিং, স্যার রোবট টিএক্সটি একটা বুঝিয়েছিলেন। রোবট টিএক্সটি, রোবট ডট টিএক্সটি। কাদের, আপনাদের? জি স্যার। আপনাদের বুঝাইছিলাম? না স্যার, আমি এটা ওই যে আরেকটা দেশ থেকে আমি জানছি, এখানে ক্লাস হয়নি। হ্যাঁ। ঠিক আছে। ভুল হইলে আমি কারেকশন আপাতত করতেছি না, কারণ সবার কাছে যাবো তো। আচ্ছা স্যার। স্যার আপনি ফাইনালি একটা আমাদেরকে সবকিছু নিয়ে একটা ওভারভিউর মতো একটু বলে দিন, তাহলে স্যার হয়তো সবার কিছু কিছু সমস্যাটা একটু সলভ হবে। মানে প্রত্যেকটা টপিক নিয়ে একটু একটু আমাদেরকে ওভারভিউ করে দিন। হুম, ঠিক আছে, সমস্যা নাই। আর ফেসবুক অ্যাডস, ওয়ার্ডপ্রেস ফেসবুক অ্যাডস ধরেন কথার কথা, আপনাকে একটা কোনো একটা ক্লায়েন্ট একটা পেজের লিংক দিল, দিয়ে বলতেছে যে আমি এই প্রজেক্ট নিয়ে বিজনেস করি, তো তাহলে আমার কি কি করতে হবে এই পেজে, অ্যাড রান শেষ পর্যন্ত আপনি কোন কোন স্টেপ ফলো করবেন? আচ্ছা, একটা পেজে আমাকে প্রথমে দেখতে হবে তার মানে একটা পেজে ঢোকার পর মানুষের তো অ্যাট্রাকশনটা থাকে তার কভার ফটো। মানে আমরা যদি বলি না ফেস ইজ দ্য ফার্স্ট রিকমেন্ডেশন অফ দ্য লেটার, মানে তার চেহারাটা, পেজের চেহারাটা কেমন এটার উপর মানুষের অ্যাট্রাকশনটা কাজ করে। তো প্রথমত আমি ওনার কভার ফটোটা দেখবো এটা কেমন, দেন তার বায়ো, সে কি নিয়ে কাজ করে। হ্যাঁ, সেটা আসলেই তার কভার ফটোর সাথে ম্যাচ কিনা, একটু রিলেভেন্ট থাকতে হয়। তো এটা দেখবো। দেন হচ্ছে দেখবো ওনার ফলোয়ার, দেন ওনার এগুলা কেমন, মানুষ কেমন রিচ করে এখানে, ওনার লাইক কমেন্ট গুলো কেমন হয়, তার কোনো অ্যাড রান হয়েছে কিনা, কোন এডে তার এঙ্গেজমেন্ট গুলো কেমন। হ্যাঁ, যে ওনার শুধু এঙ্গেজমেন্ট রান করতেছে নাকি অ্যাওয়ারনেস, এগুলো দেখবো। সেলসটা কেমন, সেলস ক্যাম্পেইন, এগুলো ওনাকে একটু দেখে ওনার পোস্ট থেকে বুঝতে পারবো। দেন ওনাকে এটা সাজেস্ট করবো যে এটা এইভাবে করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি এখন মিউট করেন, আমি তারপরে সিরিয়াল ওয়াইজ চলে যাই, হ্যাঁ? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে রিমন ভাই। তারপরে আছে হচ্ছে তৌহিদ ভাই। তৌহিদুল ইসলাম জি ভাই, ভাই। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো।
আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? এই তো ঠিক আছে রিমন ভাই, আপনার ওইরকম সমস্যা থাকলে আপনি লিভ নিতে পারেন, সমস্যা নাই। এই তো আছি ভাই আলহামদুলিল্লাহ। ব্যাপার হচ্ছে কোর্স অলমোস্ট শেষ, বাট শেখার শেষ নাই, এটা মানতে হবে। আর এটাও মানতে অবশ্যই হবে ভাই, যে এটাও মান কিছুই না, ক্ষুদ্র। এটাও মানতে হবে, দুনিয়ার কোনো কোর্স আপনাকে পরিপূর্ণভাবে গড়ে তুলে দিবে না। এটা আমি মানে না, সে আপনারাও মানেন না। আর এটা আসলে কখনোই সম্ভব না যে কোনো মেন্টর একদম 100% তার মধ্যে যা আছে সব শেয়ার করে আপনাদের বলে দিচ্ছে। এটা কখনোই সম্ভব না, কোনো মেন্টরের পসিবল না এটা। স্ট্র্যাটেজি শেয়ার করা যায় না, নিজের মধ্যে আপনি কিভাবে কাজ করবেন এই স্ট্র্যাটেজি শেয়ার করা যায় না। সো বাইরে থেকে যতটুকু শেয়ার করা হয়েছে, এখানে কোর্স শেষ। সো এইখান থেকে মানে কি কি বিষয় শিখতে পারলেন, বা কেমন ফিল করলেন, বা ইন্টারেস্ট কেমন ছিল, এই ব্যাপারে একটু বলেন। ফার্স্টে তো দেখানো হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং করা। তো এটা নিয়ে তো একটু সমস্যা ছিল লাস্ট ক্লাসটা নিয়ে, ওটা তো আর হয় নাই ওটা আবার। তারপর আপনার ক্লাস শুরু হইলো, এখানে ফার্স্টে ইমেল মার্কেটিং দেখাইছেন, এটা দেখলাম। তারপর হচ্ছে এসইও, এসইও তে মোটামুটি অনেকগুলো ক্লাস হয়েছিল। এসইওর পরে গেছি মাঝখানে আবার মার্কেট প্লেস দেখাইছিলেন, যে ফাইবার অ্যাকাউন্ট, যেটা ওইটা। তারপর আসছে হচ্ছে ফেসবুক অ্যাডস, তারপর ভিডিও এডিটিং বা মনিটাইজেশন নিয়ে ক্লাস। আইডিয়া নেওয়া, হ্যাঁ। শেষ দিকে এই মোটামুটি বেসিক। আর শেষ দিকে হচ্ছে সিভি মেকিং বা এরকম কিছু। আর আজকে ফাইনাল লাস্ট ক্লাস। তো যেগুলো দেখানো হয়েছে ওগুলো মোটামুটি সব পারেন। এই সব রিলেটেড কোনো কোশ্চেন আমি প্রত্যেকটা ক্লাসেই কোশ্চেন জিজ্ঞাসা করি, যে কারো কোনো মানে যে কোনো ধরনের, যেমন আজকে ধরেন এই যে ফারজানা আপু যে কোশ্চেন করছিল, ওইখানে লিঙ্ক অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে মানে হাইপার টেক্সটের ধরন, টাইপস, কি কি টাইপের ব্যাকলিঙ্ক হয়, এক্সট্রা এগুলান হয়তো এর আগে বলছিলাম না, বাট একটা কোশ্চেনের থ্রুতে এগুলান কিন্তু চলে আসছে। সো যার কারণে আমি প্রত্যেকটা ক্লাসেই মানে কোশ্চেন নিতে আগ্রহ বেশি, কারণ এর মধ্যে থেকে এমন কিছু থাকতে পারে যে এমন টাইপের কোশ্চেন করবে না, ওইটা আমার অজানা। সো আমার যদি জানা না থাকে তাহলে অবশ্যই আমি ওইটা নিয়ে একটু রিসার্চ করব যে কি অবস্থা। বাট এরকম টাইপের কোশ্চেনই আমি আজ পর্যন্ত পাইলাম না। অজানা আহ, কোয়েশ্চেন করবো কি করে? এটা মানে এই মানে এই সেক্টরে তো আমরা একদম নতুন। মানে ওইটাই, আমি বিশেষ করে আমার কথা বললে, আমি মানে আগে কোনো ধারণাই ছিল না, একদম নতুন। এটা আর আমি স্যার। সমস্যা বের হয় কখন, যখন ক্লায়েন্টের কাজ করা হয় তখনই শুধু সমস্যা বের হয়, এছাড়া নিজেও করতে গেলে সমস্যা বের হয় না। ওই জন্য তো ক্লায়েন্ট হান্টিং করতে হবে। হ্যাঁ, ওইটাই মেন। ওকে। তখন পাড়া জিনিসেও সমস্যা হয়। আচ্ছা। আর ওকে, এখন তো ওহিদ ভাই এটা বলেন যে ধরেন আপনাকে একটা নতুন ওয়েবসাইট দিল, ওই ওয়েবসাইটে জীবনে কখনো এসিও করে নাই, তাইলে আপনার মানে স্টেপ গুলো কি কি হবে? তো ফার্স্টে ওনার ওয়েবসাইট নিয়ে, তার ওয়েবসাইটটাকে অডিট করবো, যে ওটার মধ্যে কি সমস্যা কি আছে, বা এটা কেমন, কি করলে আরো ভালো কিছু করা যায়, বা তার ওয়েবসাইটটা আরো ইয়ে হবে। তারপর উনি যে ওনার যে ইয়া সম্পর্কে আর কি, কিওয়ার্ডটা যে সমস্ত, ওই কিওয়ার্ডটা রিসার্চ করবো, বা ওটা সার্চ ভলিউম কেমন ওটা দেখবো। তারপর ওনার ওয়েবসাইট এডিট বা যেটাকে এসইও করে, যেটা এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক, এগুলো অ্যাড করে, ইমেজ আছে এগুলো অ্যাড করে, তারপর আমাকে সাবমিট করি। এসইও আসলে স্যার মানে ভাই এত মাথায় ঢুকে না, বেশি মানে বুঝি না। আচ্ছা। একদম নতুন তো এসইও, মানে আমি এই কোর্সে ঢোকার আগে কখনো মানে কথা শুনি নাই, মানে জানতাম না। হুম, বুঝতে পারছি। হুম। আর যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অথবা কোনো একটা পেজ দেয়, নতুন একটা পেজ যে আপনাকে গ্রো করে দিতে হবে, সেটা অর্গানিক প্লাস পেইড দুইটা দিয়ে, সেই ক্ষেত্রে কোন কোন স্টেপ নেবেন? প্রথমত ওনার পেজ
যদি নতুন হয় তাহলে আগে দেখবে যে পেজ এডিট করে, এডিট করা বা পেজের কেমন কোয়ালিটি ওটা দেখতে হবে আগে। তার প্রোফাইল ঠিক আছে কিনা, কভার ঠিক আছে কিনা, তারপর যে উনি যে মানে টিভি যে পোস্ট গুলা করেছে ওইগুলা কি ওই রকম কোয়ালিটি ফুল কিনা, যেটা মানে মানুষের কাছে ইয়ে করা যায়। তো এটা আগে দেখতে হবে। দেখে তারপর ওই অনুযায়ী স্টেপ নিতে হবে যে ওনার প্রোফাইল, কাভার, বায়ো এগুলো ঠিক করে দিতে হবে। তারপর ওনাকে সাজেস্ট করবো যে মানে কিভাবে কোয়ালিটিফুল ভিডিও বা উনি যে প্রোডাক্ট সম্পর্কে, উনি প্রোডাক্ট সেল দেয় ওই প্রোডাক্ট সম্পর্কে আর কি ওনাকে কি রকম ভিডিও নেওয়া যায়, মানে যেগুলা মানে অডিয়েন্সকে অ্যাট্রাকশন করবে ওই 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 রকম ভিডিও বানাতে সাজেস্ট করবো। তারপর হচ্ছে ওনার পেজে অ্যাড রান ব্যাপারটা আসলে। আরে ভাই, মেসেজ করার সময় পেলাম। ভাই একটু ব্যস্ত আছি, ফ্রি হয় না দিচ্ছি। ওকে। ভাই ফেসবুক অ্যাডস এর এখানে একটা অপশন আছে এ বি টেস্ট, এটা মানে কি? এবি টেস্ট মানে কি, দাঁড়ান। একটা ক্লায়েন্ট নক করছে, মাঝে মাঝে এমন এমন মেজাজ খারাপ হয় কিছু কিছু ক্লায়েন্ট দেখলে। কি বলে দিব এবি টেস্ট কি? হ্যাঁ, এবি টেস্ট হচ্ছে আপনি ধরেন যে একটা প্রোডাক্ট, সেটা হইতে পারে আপনার যে কি পরে আছেন এর নাম কি, নেকআপ না? একটা নেকআপ, এই নেকআপ আপনি সেল করবেন, ঠিক আছে? তাইলে আপনি এই নেকআপ সেল করতে হলে আপনার মানে অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে যদি সেল করেন, সেই ক্ষেত্রে আপনার হয় লাগবে ইমেজ, নয়তো লাগবে ভিডিও, তাই না? এইবার আপনি ধরেন এই নেকআপ নিয়ে দুইটা ভিডিও বানাইছেন, দুইটা ইমেজ বানাইছেন। তো দুইটা ভিডিও তো আর একদম হুবহু সেম বানান নাই। সেম কি বানাইছেন? সেম বানাইলে তো আর দুইটা ভিডিও বানাবেন না, একটাকে জাস্ট খালি কপি করে মানে আলাদা করবেন, কপি পেস্ট করবেন। এখন আলাদা আলাদা ভিডিও বানাইছেন, আলাদা আলাদা ইমেজ বানাইছেন, বাট আপনি জানেন না যে কোনটাতে রেজাল্ট ভালো আসবে বা ভালো আসতে পারে, বাইরে থেকে দেখে বুঝতে পারতেছেন না। সো এ বি টেস্ট বলতে এটাই বোঝায় যে আপনার যে দুইটা বা তিনটা বা চারটা মানে সিমিলার টাইপের ভিডিও বা ইমেজ আছে, ওইটা থেকে কোনটার পারফরমেন্স ভালো হবে প্রথম অবস্থায় টেস্ট করে নিয়ে ফাইনালাইজ করা, এটাই হচ্ছে এবি টেস্ট। বুঝতে না পারলে আবার বলেন। ওইখানে কি মানে দুইটা আপলোড দিলে কি মানে ওনারা ওইখান থেকে কি রিপোর্ট দেয় নাকি? হ্যাঁ, দুইটা আপলোড দিয়ে একদম ডিরেক্ট অ্যাড রান করতে হবে। রান করার পরে যেটা ধরেন আপনি হচ্ছে মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছেন, মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছেন দুইটা দিয়ে। অ্যাড সেট বা অ্যাড অ্যাড যে ওই যে কি বলে লাস্টের যে অ্যাড থাকে, একটা থাকে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। ধরেন আপনি অ্যাড বানাইছেন দুইটা দিছেন, ওইটা ডুপ্লিকেট করে দুইটা বানাইছেন, দুইটাতে দুইটার সময় দিছেন হচ্ছে এই দুইটা ভিডিও বা দুইটা ইমেজ, বা তিনটা বানাইছেন তিনটা ইমেজ। তখন আপনার যখন রেজাল্ট আসবে, তখন আপনি দেখতে পাবেন যে কোনটার থেকে কয়টা মেসেজ আসতেছে। কারণ প্রথমটার থেকে আসছে দুইটা মেসেজ, তারপরেরটার থেকে আসছে চারটা মেসেজ, তারপরেরটার থেকে আসছে একটা মেসেজ। তার মানে আপনার যে তিনটার মধ্যে দ্বিতীয় যেটা আছে ওইটার রেসপন্স, রিচ, ইমপ্রেশন, ক্লিক সবকিছু ভালো আসতেছে। আপনি ওই দ্বিতীয় নাম্বারটা নিয়ে পরবর্তীতে সুন্দর করে অ্যাড রান করবেন, অথবা ওইটাকেই যেগুলান চলতেছে না ওইটা জাস্ট উপরে ডান পাশে অফ করে দিয়ে, যে দুইটা অফ করে দিলেন দুইটা তো অফ হয়ে গেছে, তার মানে যে মাঝখানের যেটাতে বেশি মেসেজ আসছে, বেশি ইমপ্রেশন রিচ হয়েছে, ওইটা দিয়ে জাস্ট কন্টিনিউ করলেন। এটা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট করে কারা জানেন? এবি টেস্ট করে হচ্ছে মানে অনেক বড় বড় যারা মানে এজেন্সি টাইপের কোম্পানি ওনার, বা বড় বড় বিজনেস নিয়ে কাজ করে, বা বাজেট ইস্যু নাই, সেই ক্ষেত্রে এরকম টেস্ট করে নেয়। টেস্ট করে নিয়ে তারপরে ওরা শুধুমাত্র এটা টেস্ট করে না, ওরা ফানেল ওয়াইজ টেস্ট করে। যেমন আপনি যে একদম ডিরেক্ট কিছু কিছু আছে
যে সরাসরি লাগাও, সেলস ক্যাম্পেইন লাগাও, মেসেজ ক্যাম্পেইন। বাট ওরা আসলে তার কোম্পানি প্রথমে প্রচার করে, তারপরে এঙ্গেজড করায়, তারপরে ধরেন সেলসে যায়, আস্তে আস্তে কনভার্ট করায়। এরকম প্রসিডিউর মেনটেন করে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে ইভা আপু। আল্লাহ, ওরম করে কে? আমি পারবো না মানে আপনি তো ভালো বলেন। স্টুডেন্ট। হুম, কি শিখলেন আপনি? শোনেন, যারা এরকম হচ্ছে বেশি হাইপার হয়ে থাকে না, তাদের সাথে আগে গল্প করে নিতে হয়, তারপরে কোশ্চেন করতে হয়। আমি আমি আসলে এসব। তো সমস্যা নেই, ইন্টারভিউতে আটকাবে যখন ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করবে যে আপনি কি কি পারেন এসইওর মধ্যে আমাকে একটু বলেন তো, ডিটেলস বলেন, তখন ওনারা তখন যে আটকাবে স্টুডেন্টরা। না, ইন্টারভিউ দিতে আগ্রহ থাকতে হবে। আটকালে পরে যায় আটকায়, এখন এখন আটকান, সমস্যা নাই। এখন ধরেন আটকাইলেন, সাথে সাথে ইনস্ট্যান্ট কোশ্চেন করে পাচ্ছেন না। আমি কি আপনাদের কাছে কোনোদিন বলছি যে এই এই প্রশ্ন, এই একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর আমি জানি না, আমার একটু পড়াশোনা করে এসে পরের দিন আপনাকে আপনাদের বলা লাগবে? এসইও রিলেটেড বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রিলেটেড না না, এরকম তো কোনোদিন হয় নাই। সো তারপরেও আপনারা অনেক সময়, আমি খালি বলি যে প্রশ্ন করেন, প্রশ্ন করেন, আমার ইচ্ছা যে আপনারা প্রশ্ন করে আমাকে আটকায় দেন। কিন্তু এটাও ঠিক যে আপনারা একটু নতুন, ধরেন বুঝতে সমস্যা, বাট আপনারা মেইন কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, রেকর্ডিং গুলো না দেখলে, প্র্যাকটিস না করলে তো অবভিয়াসলি কোশ্চেন বের হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা, যে প্র্যাকটিস না করলে, কারণ প্র্যাকটিস করে ওইখানে নতুন কোনো কিছু পাইলে ওইখান থেকে মানে নিজের মধ্যে কিউরিওসিটি বের করেন যে এটা তো নতুন নতুন লাগে, এটা দেখি কি অবস্থা। So, চাইলে অনেক কিছুই করা সম্ভব, না চাইলে কিছুই, মানে রিসোর্স তো এখন অনেক আপনাদের হাতের নাগালে। আপনি যে শুধুমাত্র এক জায়গা থেকে শিখবেন ওরকম না, আপনারা চাইলে নিজে নিজেও প্র্যাকটিস করতে পারেন। এআই আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে, বাট ওরকম মানে সময় দিতে হবে। তো এখন বলেন ইভাপু, এই কি কি যেন আপনাকে বলতে গেলেন, আপনি এইভাবে আগেই না না বলে দিচ্ছেন। কোর্স থেকে কি কি শিখছেন, আর হচ্ছে কোনটা কোনটা বেশি পারেন, সেটা সেটার থেকে আপনারা কোশ্চেন করব। কোর্স থেকে তো ফার্স্টে ওয়ার্ড ফ্রেজ শিখলাম, পোর্টফোলিও এবং পোর্টফোলিওটাই ভালোভাবে শিখছি এবং ওটা আমি পারি। আর সেকেন্ডলি হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট মানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট। আর এসিওটা আমার টাইম নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে, ওইটা আমি আপাতত ধরতে চাচ্ছি না, কিছুদিন পর। ধরতে পারছেন না? মানে ধরতে চাচ্ছি না এখন। ও, ধরতে চাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আপনার ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্যটা বলেন। ডেইলি বাজেট থাকে একটা, মানে আমার একদিনে আমি কত ডলার খরচ করতে চাচ্ছি, এটা ডেইলি বাজেট। এটা সর্বনিম্ন $1 নিচে দেওয়া যায় না। আর লাইফ টাইম বাজেট মানে আমি 5 দিনে ধরেন $10 খরচ করব, তো সেটাই হচ্ছে লাইফ টাইম বাজেট, $10 আর 5 ডেজ, 5 ডেজ এরকম। মানে এবার একটা প্রশ্ন করলে তো আপনি আটকে যাবেন। না বলেন। কখন লাইফ টাইম বাজেট দিতে হয় আর কখন ডেইলি বাজেট দিতে হয়? যখন বাজেট কম থাকে তখন লাইফ টাইম বাজেট দেওয়া হয়। তারপরে আর কি? আর যখন বাজেট বেশি থাকে তখন ডেইলি বাজেট দিতে হয়? ডেইলি বাজেট, হ্যাঁ এটাই আমার মনে হয় যে বাজেট কম থাকলে ওটা ওদের মতো করে স্পেন্ড করার জন্য দিয়ে দেওয়া হয়। এটার জন্য না। তারপরে হচ্ছে, ধরেন আপনাকে একটা নতুন পেজ দিল, তো সবাইকে কোশ্চেন হুম। করছি, বাট কারটা একটু বেশি অ্যাট্রাকটিভ ওইটা আমি মানে জানা ট্রাই করতেছি। তো ধরেন আপনাকে একটা নতুন পেজ অ্যান্সার দিল। পারে না কেন? বাকি বাকি চারজন কই, বাকি চারজন কই? ফারজানা আপু আপনি ক্যামেরাতে আসেন, তৌহিদুল ইসলাম আপনি ক্যামেরাতে আসেন, সীমা আপু ক্যামেরাতে আসেন, ইসরাত আপু ক্যামেরাতে আসেন। আপনার চারজন ক্যামেরার বাইরে কেন? আচ্ছা, ধরেন আপনাকে একটা নতুন পেজ দেওয়া হলো, ফেসবুক পেজ, কোনো কিছুই করা নাই, আপনি কি কি করবেন, আর হচ্ছে তার একটা বিজনেস বা প্রোডাক্ট আপনাকে দিল, বলতেছে যে এই প্রোডাক্ট সেল সেল কনভার্ট কি কিভাবে করতে হয়, বা আমি চাচ্ছি, আমি অত কিছু জানি না, আমি একটা প্রোডাক্ট দিলাম, এই প্রোডাক্ট আপনাকে সেল করে দিতে হবে, তখন কি করবেন?
নিউ ফেসবুক পেজ হলে আমি তার কাছ থেকে নিশটা জেনে নেব এবং তার প্রোডাক্ট গুলো দেখবো ফার্স্ট, কি টাইপের প্রোডাক্ট, সেভাবে আমি পেজটা সেট আপ করবো, লোকেশন দিব এবং নিশ গুলা দিব। দেন হচ্ছে আমি প্রোফাইল পিকচারটা একটু খুব মানে প্রোডাক্ট রিলেটেড হয় এবং পেজের নামটাও যাতে একটু প্রোডাক্ট রিলেটেড হয় সেটা খেয়াল রাখবো। দেন প্রোডাক্ট গুলার ভিডিও আপলোড করতে থাকবো প্রথম কয়েকদিন, ভিডিওস পিকচার এগুলো সব আপডেট করে করে একটা পেজটাকে জাস্ট একটা, যাতে কেউ ভিজিট করতে আসলে একটু পেজে অনেক কিছু দেখতে পায় এবং অ্যাট্রাকটিভ কিছু দেখতে পায়। দেন এভাবে কিছুদিন হওয়ার পরে আমি ফলোয়ার্স নিব পেজে, ফেক ফলোয়ার্স নিব এবং কিছু অর্গানিক ফলোয়ার্সও নিব। তারপর পেজে ফেক অ্যাডভার্টাইজমেন্ট ফলোয়ার করব, কেন নেবেন? যেটাতে দেখবো ফেক ফেক ফলোয়ার ফলোয়ার্স আর অর্গানিক ফলোয়ার তো খুব একটা মানে নেওয়া সহজ না। ফেক ফলোয়ার নেওয়া সহজ যেহেতু আমার নতুন পেজ, তো যারা ভিজিট করতে আসবে তারা যাতে একটু ট্রাস্টেড ফিল করে, এই জন্য আমি তাড়াতাড়ি করে ফেক ফলোয়ারটাই নিব। আর যারা বেশি চালাক তারা যদি ওই ফলোয়ার গুলো যদি দেখে দেখার পরে মনে করেন যে লেখা চায়না নাম দিয়ে চাংহু হুম। এরকম টাইপের ফলোয়ার পাবেন, তখন ওরা দেখার পর তখন তো যদি বাটপার বলে মনে মনে তখন বাটবার বললাম, স্যার টাইম কাজ লাগবে, একটা পেজে অর্গানিক ফলোয়ার নিতে তো আমার 1-1.5 মাস টাইম লাগবে, তার মধ্যে তো আমার প্রোডাক্টও একটু সেল করতে এক হবে দেড় মাস তাহলে। টাইম লাগবে কেন অর্গানিক ফলোয়ার নিতে? না, আমার মনে হয় যে আপনি বলছেন আমি নেইনি তো, আপনি বলছেন যে মানুষের কাছে চেয়ে চেয়ে নিতে হয়, যে আপনি পাশে থাকুন, এসএমএস দিতে হয়, ওইটা আমি অর্গানিক ফলোয়ার সম্পর্কে অত ভালো অর্গানিক জানি না। অর্গানিক ফলোয়ার টাকা দিয়ে কেনা যায় না, ডলার খরচ হ্যাঁ, করে। তো এটা করবেন। আচ্ছা তারপরে বলেন। ও হ্যাঁ, তারপর আমি দেখবো আমার পেজের সব থেকে ভিডিও কোনটাতে বেশি রিচ আসছে এবং আই ক্যাচিং হয়েছে, সেটাতে আমি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করব। সেটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করব বা প্রথমের দিকে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আহা করতে পারি সেই টাইমই তো অনুযায়ী শেষ। প্রোডাক্টের বেস করে। আচ্ছা তারপর তো অ্যাডভার্টাইজমেন্ট করলে তো অনেক জায়গায় চলে যাবে, তারপর একটু পরিচিতি হবে, ঠিক এভাবে আছে। আস্তে 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 আগাতে হবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে অল্প অল্প, যেহেতু 10টা বেজে গেছে আর একটা ক্লাস আছে। স্যার, আহ হ্যাঁ। ওনাদেরকে ওই যে আপনি যে একটা ডকুমেন্ট বানাইছিলেন, ওই ডকুমেন্ট থেকে একটা কোশ্চেন, 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করেন। আমি এই সেম লিঙ্কটাকে ওই 35কে অ্যাড করতেছি, এই সেম লিঙ্কে থাকুক। আজকে লাস্ট ক্লাস যখন মানে দুইটা মিলে কনফারেন্স, একসাথে? হ্যাঁ দুটোটা একসাথে। সুন্দর একটা বুদ্ধি দিচ্ছেন ভাই। আপনি স্টুডেন্টদেরকে ওই যে আপনি যে ক্লাসটা কিন্তু ভালো হচ্ছে। আপনি যে সারপ্রাইজ বানাইছিলেন, ওই সারপ্রাইজ একটু রিভিল করেন। সারপ্রাইজ? একটু একটা দুইটা রিভিল করে দেন, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা এবার গেল হচ্ছে ইভা আপু, মানে কোশ্চেনের উত্তর দেয়া এখন মনে হয় আইসি হতে চলে গেছে। এবার হচ্ছে সীমা আপু। হুম, সীমা আপু আছেন? স্যার, স্যার আপনি কি করেন? কি আপনার এখানে মনে হয় একটু নেটের সমস্যা নাকি? কোর্স থেকে কি কি শিখলেন, কি অবস্থা আপনার, ফিউচারে কি করার ইচ্ছা? জি, তার হ্যাঁ বলেন, কোন টপিকটা সব থেকে বেশি ভালো লাগছে, ওই রিলেটেড কোশ্চেন করব। ফার্স্ট অফ অল আমার তো মানে সবই মোটামুটি কম বেশি করা হয়েছে। তারপরে আপনার হচ্ছে আমি প্র্যাকটিস মোটামুটি করেছি, মানে খুব না সেভাবে হয়নি হয়তো। ওয়ার্ডপ্রেস পাতলা দিচ্ছি, মানে সব থেকে ইচ্ছা আছে যে সিও নিয়ে আছে কাজ করার, আপনার মতো স্পেশালিস্ট এর জন্য আপনি যেমন শিখাচ্ছেন আমাদেরকে, তো এরকম চেষ্টায় আছি। আমি যেমন আপনাদের শিখেছি, আপনি এরকম ইচ্ছা আছে আপনি কাউকে শিখাবেন, তাই তো? কি বলবো? হ্যাঁ। না, আমি আপনাকে চাই।
এসিও নিয়ে আগে যাই। এসইও নিয়ে আগাবেন, ঠিক আছে। এসইও নিয়ে আগাইতে হলে প্রথমে আপনার একটু লোকাল দুই একটা কাজ করে নিতে হবে, বুঝছেন। এসইও নিয়ে কাজ করতে হলে এটা কিন্তু ধরেন ফেসবুকে নয়তো অ্যাড ক্যাম্পেইন খুব আহামরি যে মানে ঝামেলা বা মানে খুব বেশি কঠিন বা এখানে খুব বেশি কিছু যখন মানে ডাটা ড্রিভেন যখন করতে যাবেন তখন হিসাব আলাদা। বাট এমনিতেই নর্মালি মেসেজ ক্যাম্পেইন বুস্ট এগুলান খুব একটা বেশি মানে সমস্যা হয় না। বাট এসইওর ক্ষেত্রে কিন্তু টোটালি উল্টা, হ্যাঁ। এসইও করতে হইলে আপনি মানে সরাসরি জি নিজেকে যে এসইও এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন না, কারণ এর মধ্যে অনেক অনেক কিছু থাকে। কারণ ধরেন র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, প্রত্যেকটা সম্পর্কে অবগত হইতে হয়। তারপরে হচ্ছে অনেক বেশি অ্যালগোরিদম আছে, কখন কোনটা আসে, কখন আপনার ওয়েবসাইটে প্রভাব পড়ে, মানে অনেক বড় একটা প্রসেস। সো এইসব আপনার দুই তিনটা মানে কয়েকটা প্রজেক্ট করা ছাড়া কিন্তু আপনি খুব একটা বেশি যে আহামরি বুঝতে পারবেন এরকমটা না, হ্যাঁ। সো এসিও 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 জি। এসিওতে ডোমেইন অথরিটি কি আর পেজ অথরিটি কি বলেন? এ মামু খিদে লেগে গেল যে। বলেন আপু। একটা রিপ্লাই দেন, কোশ্চেনের রিপ্লাই দেন। স্যার আপনি বললেন, হ্যাঁ, বুঝি নাই। বলতেছিলাম মনে আছে। ডোমেইন অথরিটি আগে কি পেজ অথরিটি কি? sorry, আপনার কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে, আমি ক্লিয়ার বেশি ভালো শুনতে সীমাপু পাচ্ছি। আপনি ক্যামেরা অফ রাখেন, ক্যামেরা অফ রেখে কথা বলেন। সীমাপু আপনি ক্যামেরাটা অফ রেখে তারপরে কথা বলেন। ডোমেইন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি কি বলেন? ডোমেইন অথরিটি কি আর পেজ অথরিটি কি? আমার কথা এবার শোনা। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। স্যার বলেন। আচ্ছা। আচ্ছা এই কোশ্চেনের অ্যান্সার কে দিতে পারবে বলেন তো? সীমাপু তো বলতে পারেননি, এখানে আপনারা আচ্ছা, বাকিদের মধ্যে কে কিওয়ার্ড বলতে রিসার্চ, পারবে? দাঁড়ান। কিওয়ার্ড রিসার্চ কি নিয়ে কোশ্চেন ভাই? কিওয়ার্ড আপনারা বাদ দেন, আপনারা 35 নাম্বার বাদ দেন, এখন আমরা 36 নাম্বারের সাথে একটু গেম খেলতেছি, আপনারা একটু ওয়েট করেন। বলেন স্যার, বলেন। ওকে। সীমা আপু, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি কিছু বলেন তো, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? স্যার এই যে আপনি আগে যে প্রশ্নটা করলেন হচ্ছে ডোমেন অথরিটি, হুম। এটা হচ্ছে ডোমেন অথরিটি হচ্ছে স্কোর যা হচ্ছে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন কতটা ভালো র্যাঙ্ক করতে পারে বা এক এটি হচ্ছে এক পর্যন্ত সহজ করে বলতে গেলে স্যার কিওয়ার্ড কিছু কিছু মনে আছে আর কিছু কিছু হুম, কিওয়ার্ডের টাইপ কয় রকমের, ইনটেন্ট কত প্রকার বলেন? ইনটেন্ট ইনটেন্ট নিয়ে আইডিয়া আছে? 4 প্রকার। জাহান আপু 35 নম্বর বেছেন না? জাহান তো আপু একটা, পঁয়- হ্যাঁ একটা লিঙ্কে আপনার আচ্ছা 35 জন দাঁড়ান, এই ছাত্র। 35 নম্বর ব্যাচের যারা আছেন না, একটু ওয়েট। 36 নম্বর আর দুইজন আছে, ঠিক আছে। একজন আছে সম্ভবত, ওই যে আরেকটা কি আপু যেন, ইশরাত আপু ছিল, উনি তো মনে হ্যাঁ হয়। উনি 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 মানে বের হয়ে গেছে, ওনার নেটওয়ার্কের ইস্যু কারণে উনি মানে বের হয়ে গেছে। ওকে। ক্লাস কি শুরু হয়েছে? ক্লাস শুরু বলতে আজকে হচ্ছে আপনাদের তো হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস বুঝছেন তো, তাই হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোনোটা ব্যাচকে একসাথে করে আমরা কিছু স্যার কিছু কোশ্চেন রেডি করছে।
আপনাদের সারপ্রাইজ কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা আজকে রিভিল করব। সো ওই কোশ্চেন গুলো আমরা দেখবো যে কে কে আসলে প্রিপারেশন নিছে। যেহেতু আপনাদের আর একদিন বাকি আছে, 24 তারিখে যদি পরীক্ষা হয়, তাহলে আপনারা পরীক্ষা আদৌ দিতে পারবেন কিনা, কতটুকু আপনারা রেডি হয়েছেন সেটা দেখতে যাচ্ছি আমরা। তো আচ্ছা সেটার এখন জন্যই স্যার কিছু রেডি করছে। স্যার বলেন। আচ্ছা এখানে 36 নাম্বার 36 নাম্বার ব্যাচের যারা আছে তারা মানে এনারাও থাক। এখন ব্যাপার হচ্ছে আজকে আপনাদের লাস্ট ক্লাস, এরকম ভাবে হয়তো আর মানে একসাথে ক্লাস এরকম হবে না। আপনাদের কোনো সমস্যা হলে লাইভ সাপোর্ট আছে ওইখানে, কানেক্ট হয়ে সমস্যার সমাধান করতে পারবেন, বাট ক্লাস আর হবে না। হ্যাঁ, আজকে ক্লাসটা শেষ, আগামী ফ্রাইডেতে আপনাদের হয়তো বা পরীক্ষা এক্সাম। এখন আপনাদের আহ, আবারও বলি যে ধরেন স্কিল শেখার শেষ নাই। কোর্স থেকেও সবকিছু একদম যে 100% শিখতে পারবেন এরকমও না, বা কোনো মেন্টর যে বা কেউ আপনাকে 100% শিখাবে এরকমটাও না। আপনার নিজের তাগিদে শিখে নিতে হবে আস্তে আস্তে। কারণ আস্তে আস্তে শিখতে হলে আপনার প্রথমে বেসিক শক্ত হইতে হবে, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স কোনো কিছু শিখতে গেলে আপনাদের সমস্যা হবে না। প্রথমেই অ্যাডভান্স হইলে আবার সমস্যা। আহ, তখন আপনারা অনেকেই আছে যেমন ওই 60 জন থেকে মানে 15 জন হয়ে যায়। সো অনেকেই এই সেক্টরটা নিতে পারে না। হ্যাঁ, এখন যে ব্যাপার আপনাদের কোর্স যেহেতু শেষ, সেই ক্ষেত্রে সামনে হয়তো এরকম ইন্টেনশন আছে যে কেউ কেউ জব করবেন বা কোনো প্রজেক্ট কাজ করবেন বা রিমোটলি কাজ করবেন। সো এরকম চিন্তা আছে। আর এইখান থেকে আপনারা মূলত ভালো শিখতে পারছেন, ফেসবুক অ্যাডস, এসইও শিখতে পারছেন, ওয়ার্ডপ্রেস শিখতে পারছেন। সো আশা করি এইগুলো নিয়ে আপনারা কাজ নিতে পারবেন। কাজ করার লাইভ যখন আপনার প্রজেক্ট ক্লায়েন্টের কাজ করবেন তখন প্রথম অবস্থায় একটু সমস্যা হইতে পারে, এটা স্বাভাবিক, এটা কিছু না অস্বাভাবিকের। লাইভ কাজ করতে গেলে দুই একটা এরর আসতে পারে। সো ওগুলো সলভ করার জন্য তো আছে। আর যেহেতু সামনে প্রজেক্টে কাজ করেন বা যেখানেই কাজ করেন, রিমোটলি থেকে শুরু করে যেখানেই কাজ করেন, আপনাদের একটা মানে প্রসেসের মধ্যে যাইতে হবে। প্রসেসটা কি, সেটা হতে পারে ইন্টারভিউ, অথবা আপনার পোর্টফোলিও শো করা, বা রেফারেল, যে কোনো কিছু হতে পারে। সো এটার জন্য আপনার সাথে মানে যে কাজ দিবে তার সাথে অবশ্যই কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করে জাস্ট আপনি কাজ জানেন এইটুকু শেয়ার করলেন তাইলেই আপনাকে নিয়ে নেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যে কাজ করছেন কাজ রিলেটেড দুই চারটা কোশ্চেন করতে পারে, পোর্টফোলিও আসলে কি না, বা কি অবস্থা, মানে আপনাকে যাচাই করে নিবে, সোজা কথা, আপনাকে কাজ দিতে হইলে। সো এই পারপাসে যেহেতু আজকে ক্লাস শেষ, তো 36 নম্বর ব্যাচেও কিছু কিছু মানে কোশ্চেন টাইপের এরকম করতেছি, যেহেতু সামনে পরীক্ষা বা ইন্টারভিউ হয়তো দিবেন। হ্যাঁ, সো স্টেপ মানে 36 নম্বর ব্যাচের কোশ্চেন করা মোটামুটি শেষ। জাস্ট আমি একটা আইডিয়া নিচ্ছি যে আপনাদের মধ্যে মানে কে কেমন কি বা কতটুকু পর্যন্ত নিতে পারছে। হ্যাঁ, জাস্ট জানার জন্য। কারণ আমি ধরেন এক ধারসে শিখাই গেলাম, আপনাদের কোশ্চেন করলাম, আপনারা বললেন যে হ্যাঁ জি বুঝতে পারছি বুঝতে পারছি, বাট এটা তো আমি যাচাই করবো যে আসলেই বুঝতে পারছেন কি না। সো যার জন্যই ভাই আজকে কোনো কোশ্চেন নিবেন না? কোশ্চেন নিব। আপনারা নতুন নতুন জয়েন করলেন তো ওই জন্য একটা ইন্ট্রো ইন্ট্রো দিয়ে নিলাম। আচ্ছা। কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। সো আপনারা প্রিপারেশন নেন। দিন শেষে আমাদের এইখানে কোর্স করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনকাম করতে হবে। মানে ইনকাম করতে হইলে যেটা যেটা দরকার, প্রথমে স্কিল দরকার, কমিউনিকেশন দরকার। কাজ ঠিকঠাক মতো যদি ডেলিভারি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি রিপিটলি কাজ পাইতে পারেন বা রেফারেল কাজ পাইতে পারেন। সো প্রত্যেকটা জিনিসই আমাদের দরকার, সর্বোচ্চ দিয়ে ট্রাই করব কমপ্লিট করার জন্য। এবার আমি এক এক একটু আরেকটু সাক্ষাৎকার নেই, মানে কোশ্চেন থ্রোতে। আমার প্রথমে যে আছে তারে দিয়ে শুরু করি। আহ
প্রথমে আছে হচ্ছে, স্যার যদি 36 নম্বর ক্লাসে যদি স্টুডেন্টদের কোনো প্রবলেম না থাকে তাহলে ওরা বেরিয়ে যেতে পারে। না আছে, থাক, সমস্যা নাই, একসাথে শেষ করে দিই। ওনাদের যদি সমস্যা থাকে তাহলে বের হয়ে যাক, বাট থাকতে পারে, হ্যাঁ, ওদের ওকে। চলে যাওয়ার দরকার নাই। আজকেই তো শেষ, আর এরকম আচ্ছা ভাবে থাক। আমরা একটু স্লাইডগুলো 35 দেখি নম্বর ব্যাচ কেমন আপনারা সবাই ক্যামেরাতে চলে আসেন, আজকে লাস্ট ক্লাস যেহেতু সবাই ক্যামেরাতে চলে আসি। হুম, সবাই ক্যামেরাতে আসেন, আর যদি কোনো কোশ্চেন থাকে ওইটা তো অবশ্যই নিব। হ্যাঁ, কোশ্চেন, আজকে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস প্লাস মার্কেট প্লেসের ক্লাস সবকিছু মার্কেট প্লেস আজকে বাদ দেন। দেখানো হবে। আচ্ছা, শুরু করি, কার কাছ থেকে শুরু করি? স্যার নাইম নাইম ভাই থেকে শুরু করেন স্যার। নাইম ভাই, নাইম ভাই, নাইম ভাই থেকে শুরু করেন। নাইম ভাই কি অবস্থা? নাইম স্যার। ভাই কেমন আছেন ভাইয়া? স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আজকের দিনে অনেক স্যারটার ব্যস্ততার কোয়েন মধ্যেও না। আছি। আচ্ছা, যাই হোক, কি অবস্থা বলেন? এই কাজ বাজ রিলেটেড কি খবর? আপনি কি কি শিখলেন? কোন কোন মানে টপিকে ইন্টারেস্ট বেশি, বা সামনে কি করার চিন্তা ভাবনা, বা কি বুঝতেছেন অনলাইন? শেয়ার করেন একটু। আসলে এই সেক্টর সম্পর্কে আমার সম্পূর্ণ অজানা ছিল। আহ, এখানে কোর্স করে বিস্তারিত জানা, তারপরে ফেসবুক অ্যাডস, তারপরে অ্যাডস ক্যাম্পেইন থেকে শুরু করে ওয়েবসাইট ক্রিয়েট এই পর্যন্ত যত স্টেপ আছে, তারপরে এসইও যেগুলো, এগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আমি দেখেছি কিন্তু সম্পূর্ণ শেষ করতে পারি নাই। আর অ্যাডস, তারপরে এগুলোর মধ্যে পিক্সেল সেট আপ, এগুলো কিছুটা দেখা হয়েছে, করা হয়েছে প্র্যাকটিস, সময়ের অভাবে করতে পারি নাই। বিশেষ করে আমাদের, আমি একটু ডিফেন্স সার্ভিসের সঙ্গে জড়িত, তো পাশাপাশি আমি এমনও গেছে 24 ঘন্টায় মাত্র 3 ঘন্টা ঘুমাইতে পারছি, এরপরে আবার আমার সার্ভিসকে দেওয়া লাগছে, গভর্নমেন্টকে দেওয়া লাগছে। এর ফাঁকে ফাঁকে চেষ্টা করছি জয়েন করার জন্য, আবার প্র্যাকটিসটা ওই লেভেলের করতে পারি নাই যে লেভেলের করা উচিত ছিল। তো এখন চেষ্টা করতেছি 2-1 দিনে দেখি কি কভার করতে পারি কিনা, এই আর কি। আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিউচার প্ল্যান ছিল। আপনাদের পরীক্ষা অনেক ইজি হবে, সেটা নিয়ে টেনশন নাই। আর আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আপনাদের কাছে আজকে আজকে তো অলমোস্ট শেষ, কালকে দিন আছে। শুক্রবার দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সময় থাকবে, তারপর আপনাদেরকে সেটা নোটিশ বোর্ডে আপনারা খেয়াল রাখবেন, নোটিশ বোর্ডে আপনাদেরকে জানানো হবে। ঠিক আছে, যদি কোনো কারণে চেঞ্জ হয়, আমরা তারপর এখনো ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখতেছি যে আপনাদের ডেটটা আরেকটু পিছানো যায় কিনা। হ্যাঁ, আরেকটু পিছালে আপনাদের জন্য সময় লাগবে, যেহেতু আপনাদের রিসেন্ট আপনাদের ক্লাস শেষ হয়েছে, তো আপনাদের কাছে সময় নাই। তো আমি দেখি আপনাদের 35 আর 36 আপনাদেরটা দেখি। আমি এখনো ম্যানেজমেন্টের সাথে আমার কথাবার্তা চলতেছে, এখনো শেষ হয়নি। ওনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে যেন আপনাদের সামনে শুক্রবারে যেন নেওয়া হয়, এই শুক্রবার না নিয়ে আমরা সামনের শুক্রবার মানে আপনার 31 তারিখে আপনাদের পরীক্ষাটা নেওয়া হয়। এটা আমি অলরেডি অ্যাপ্রোচ করেছি, বাট আমাদেরকে এখনো পর্যন্ত এখন পর্যন্ত অ্যাপ্রুভাল দেয়নি আমাকে। সো আমাকে বলছে যে আমরা কালকে মিটিং আছে আমার, আমি কালকে মিটিং এ সেটা আমি এমডি স্যারের সাথে কথা বলে আমি বিষয়টা দেখবো ধন্যবাদ ভাই। যে জি স্যার, আপনাদের এটা আমাদের পক্ষ থেকে এই প্রস্তাব থাকবে স্যার। আরেকটা বিষয়, আমাদের একটু প্র্যাকটিসের সুযোগ পেলে মাঝে যদি আরেকটা ক্লাস রাখা যায় সর্বশেষ আগামী বুধবার, এটা মনে হয় আরেকটু ভালো হবে স্যার। যে আমরা এগুলো করলাম, প্র্যাকটিস শেষে যদি কিছু থাকে, এটা আগামী নেক্সট ক্লাস একটা আগামী বুধবার রাখা গেল। আরেকটা ক্লাস নেওয়া সম্ভব হবে না, যেহেতু স্যারও একটু ব্যস্ত হয়ে যাবে। অর্থাৎ আমি দেখি আমরা আপনারা একটা কাজ করেন, আপনারা আহ এই দেখেন, কয়দিন এক্সাম, আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এক্সাম, আগে আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনারা আপনাদের প্রবলেম গুলো একটু মানে একসাথে করেন, সবগুলো প্রবলেম একসাথে করেন। তারপরে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, তারপর আমরা দেখি স্যারের সাথে রিকোয়েস্ট করে দরকার হলে আহ সোমবার হোক বা সরি শনিবার হোক বা সোমবার হোক আমরা একটা
প্রবলেম সলভিং ক্লাস আমরা রাখবো, সমস্যা নাই। ওটা পরে ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখবো আমি। আপনারা আগে দেখেন। মেইন বিষয়টা হলো স্যার এই আপনাদের লাইফ সাপোর্টিং যে টিমটা এটা ফুললি অফিস টাইমের মধ্যে থাকে তো এই কারণে ওখানে জয়েন হওয়াটা খুবই টাফ হয়ে যায়। সমস্যা নাই, ওটাতে আপনি স্যারের সাথে তো দেখা গেছে যে আপনি আহ, কি জানি বলে, ওনাকে যদি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও করেন, উনি যখন ফ্রি হবে উনি আপনাকে মেসেজে রিপ্লাই দিয়ে দিবে। আর যদি ওনার দেখা গেছে যে একান্তই অন্য কোনো সময় আপনাকে কোনো কিছু দেখাইতে হবে, তখন তো সেটা উনি জুম লিংক দিয়ে আপনাকে দেখাই দিতে পারবে বা হোয়াটসঅ্যাপ দিয়ে দেখা দিবে। সেটা নিয়ে কোনো সমস্যা নাই। স্যারের সাথে আমাদের সাথে এভাবেই কথা হয়েছে যে আপনার সাপোর্ট টাইমের পরেও যেন উনি আমাদেরকে সাপোর্ট দেয়। ঠিক আছে, আচ্ছা ওটা শোনেন, সাপোর্ট দিতে এখানে পারবে। আর যদি ওই কি বলে পরীক্ষা যদি মানে সামনে শুক্রবারের পরে শুক্রবারে হয়, এনারা সবাই যদি মনে করেন যে চায় যে আরেকটা এক্সট্রা ক্লাস করবে, সেক্ষেত্রে টাইম মেনটেন করে ওটা আপনি জানাই দেন, সমস্যা নাই। একটা হ্যাঁ, ক্লাসই ওটা আমি করতে আপনাকে পারবেন, জানিয়ে হ্যাঁ। দিব স্যার, ওটা ওটা অসুবিধা নেই, ওটা আমি করে দিব, ওটা সমস্যা নেই। আচ্ছা, এখন আপনার আজকে কোনো প্রবলেম থাকলে আজকের বিষয়টা আপনারা ওইটা ক্লিয়ার করে বলতেছি, ফেলেন, একে যেহেতু একে যাই, দেখি কি অবস্থা এদের সাথে কমিউনিকেশনের ভাইয়া ব্যাপারটা। আপনি যে বললেন যে নেক্সট শুক্রবারে, এটা কি একদম ফিক্সড হবে না হচ্ছে এটা চেঞ্জ হবে? তারপর আমি শিওর না, আমি এখনো শিওর না। আমি এটা অলরেডি মানে অফিসে আমি কথা বলতেছি, অফিসের সাথে কথা আসলে বল, এখন দেখি। আসলে ওই দিন হচ্ছে আমার ট্যুর আছে একটা, জবর তিন ব্যাপার। দিনের। এখন সেটা কিছু বলতে পারবো না, এখন কারণ এটা হচ্ছে একাডেমিক, আমাদের হচ্ছে যে অ্যাটেন্ড করতেই হবে। এটা আমি কোনো কিছু বলতে পারবো না। আপনি আপনি নিজেই চিন্তা করে দেখেন যে আপনার জন্য কি ট্যুর ইম্পর্টেন্ট নাকি আচ্ছা, এক্সাম ইম্পর্টেন্ট, আল্লাহ, সেটা ট্যুর এটা আপনি অনেক নিজেই ইম্পর্টেন্ট, ট্যুর। বিবেচনা প্রবলেম করেন। হয়ে গেল। কথা বুঝছেন আপু? এটা আপনার, এটা হচ্ছে আপনার বলতে গেলে আপনার জীবনের একটা জিনিস যে জীবন মরণের প্রশ্ন। এটা করলে আপনার ক্যারিয়ার হবে, এটা না করলে দুইটাই কি অনেক হবে। ইম্পর্টেন্ট। ট্যুর ইম্পর্টেন্ট, তাহলে তাহলে আপনি ট্যুরের দুইটা দিকে যেতে একসাথে, পারেন। ট্যুরে গিয়ে মানে রাস্তায় ট্যুরে যাবেন এক্সাম দিতে দিতে। আরে আপু, আপনাদের পরীক্ষাটা ফিজিক্যাল হচ্ছে না, আপনাদের পরীক্ষাটা অনলাইনে হবে। হুম। তো আপনি ঢাকা শহরের বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকলে আপনি জাস্ট 2 ঘন্টা বাংলাদেশের 3 ঘন্টা বাইরে জয়েন আবার করে ট্যুর আপনি দিবে পরীক্ষাটা কিনা দিতে পারবেন, আপু? কোনো ব্যাপার না। আপনি যদি ইভেন এটা কিভাবে কক্সবাজার থাকেন, সম্ভব? আপনার যদি কক্সবাজার থাকেন তাহলেও আপনি করতে পারবেন। ইভেন আপনি যদি আমেরিকা থাকেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন, সহজে সব কোনো সমস্যা না। হ্যাঁ, টাইমিং ডিফারেন্স হবে, বাট আপনার পরীক্ষা দিতে পারবেন। তানভীর ভাই, কিছু প্রশ্ন ছিল যে দেখা যাক। আমাদের এক্সামটা আসলে কত মার্কের হবে, কতটা সময়ের মধ্যে, আবার আপনাদের এক্সাম কি এক্সাম হবে 100 রিটেন মার্কের, টাইপ হবে না এমসিকিউ টাইপ? আপনাদের এক্সাম হবে 100 মার্কের। 100 মার্কের না 50 মার্কের? আর বডি ওখানে পাবেন না, টোটাল মানে ওই তো ইয়ে সরি 50 মার্কের, মনে হয় 50 মার্কের। সো আর এটা পুরোপুরি এমসিকিউ, কোনো প্র্যাকটিক্যাল নাই, কোনো কিছু নাই, পুরোপুরি এমসিকিউ হবে। যেহেতু আপনাদের কাছে সময় থাকবে না ওরকম, আমরা এটার জন্য এমসিকিউ হিসাবেই দিছি। কিন্তু একটা টাইম বাউন্ড থাকবে, যেখানে হতে পারে 2.5 থেকে 3 ঘন্টার মতো একটা টাইম বাউন্ড থাকবে। সো এই টাইমের মধ্যে আপনাদেরকে এক্সাম দেওয়ার পরীক্ষাটা সময় দিতে কি হবে। কোনো মানে কেউ কি থাকবে অবজার্ভ করার মতো, না হচ্ছে আমাদের জাস্ট লিংক দিয়ে দেওয়া হবে এন্ড দেন হচ্ছে আমরা ওখানে ঢুকে জাস্ট এক্সামটা দিয়ে সাবমিট করে দিব? না, আপনারা অবভিয়াসলি আপনাদের সিসিটিভি। ট্র্যাকিং তো থাকবেই, কারণ আপনারা মানে যে মনিটরিং করার জন্য ওই মুহূর্তে কেউ থাকবে কিনা? মনিটরিং তো থাকবেই, কিন্তু অটো। ফিজিক্যাল না, মানে আপনার আমরা অন্য সাইট দিয়ে চেক করব ও আপনারা আচ্ছা। অন্য কি কোন, নকল আপনারা করতেছেন? কি ভিডিও দেখে দেখে লিখতেছেন নাকি, হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা সেটাই দেখবই। সেটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ। কারণ আপনারা দেখা গেছে যে আপনারা যদি চ্যাট জিপিটি দেখে দেখে যদি আপনারা অ্যান্সারটা বাইর করেন, তাহলে তো কোনো লাভ হবে না। কথা বলতে পারছেন? সো আমাদের কাছে ট্র্যাকিং সিস্টেম অনেক ধরনের আছে, আমরা ট্র্যাকিং করব যে কারা কিভাবে কি করতেছে তার। আর মার্কস দেখলে তো আমরা আরো বুঝবো যে যদি দেখা গেছে একই গ্রুপে যদি 5 জনেরই মনে করেন 50 50 50 থাকে, তখন তো আমরা এটা আবার রি এক্সাম হয়তো আবার ফিজিক্যাল নিতে হবে। সো ওইটা আমরা অনেক ধরনের বিবেচনা করে রাখছি। সো আমরা দেখি কিভাবে আপনাদের কি কাছে হয়। রিকোয়েস্ট, আপনারা বাট হচ্ছে এটা হবে যে নকল আপনাদের করবেন না। প্রত্যেকজনের
না স্যার, নকল ওনারা ওনারা করতেই পারবে না, কারণ ওনাদের প্রত্যেকজনের পেপার ডিফারেন্ট হবে। প্রত্যেকজনের এখানে টোটাল 10টা সেট রেডি করা হয়েছে, 10টা। তো 10টা থেকে কোনটা কোন সেট কার কাছে যাবে যে সেটি এটা যাক, কোনো গ্যারান্টি নাই। মানে নকল বলতে কি, যে ধরেন অন্য কোথাও সো থেকে অ্যান্সার কিছুই নেওয়া। ওরা কানতে থাকবে এটাই। ওনারা পর্যাপ্ত থেকে অ্যান্সার নিতে পারবে না, এটা আমরা ওইভাবে রেখে দিচ্ছি। আচ্ছা তানভীর ভাই, যে শেষে রেকর্ড গুলো ভিডিও দিতে চাইছিলেন ওগুলো কবে দিবেন? ওগুলা ম্যানেজমেন্ট থেকে আমরা জিজ্ঞেস করছিল, ম্যানেজমেন্ট আমাকে মানা করছে যে ওরকম করে কোনো রেকর্ড দেওয়ার দরকার নেই, ওখানে আলাদা করেই রেকর্ড, যেই রেকর্ড গুলো আছে এগুলোই চলবে। ঠিক আছে। তারপর আহ, আমি এটা কথা বলবো, আমি ম্যানেজমেন্টের সাথে আর একটু কথা বলতেছি, ওনাদের সাথে অনেক কিছু বিষয় নিয়ে কথা বলতেছি, যে আপনাদেরকে সময়, মানে একটা হচ্ছে এক্সামের টাইমটা একটু চেঞ্জ করার বিষয়। সেকেন্ড, আমি ওনাদেরকে বলছি যে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেটার একটা ক্লাসের জন্য ব্যবস্থা করার জন্য বলছি। আর থার্ড হয়েছে আপনাদের রেকর্ডিংটা। তো আমি দরকার যদি অফিস থেকে পারমিশন নাও দেয়, তারপর আমি আপনাদেরকে আপনারা আমাকে নক করেন, হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাদেরকে পার্সোনালি আপনাদেরকে যেই যেই ভিডিওগুলো আপনারা বুঝবেন না সেগুলো আমি আচ্ছা তানভীর ভাই, ভাই অন্তত ভাই ওয়েবসাইটে ভাই আমাদের ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ দেওয়া নাই। অনেক ক্লাস আছে ওপরে নিচে হয়ে গেছে, ওগুলো তো অন্তত সিরিয়াল করে দিলে আমাদের জন্য সুবিধা ওটা হয়, সিরিয়াল আমাদের করার মডিউল সিস্টেম অনুযায়ী। নাই, ওটা সিরিয়াল করার সিস্টেম নাই ওটা। আমি হেল্প করবো না, অসুবিধা নেই। ওটা আমি ঠিক করে আমি ব্যবস্থা তাহলে করতেছি, ভাই একটু অসুবিধা নতুন নেই। করে দিয়েন। জি স্যার, বস। সিরিয়াল না হলে তো সমস্যা, কারণ এটা তো সিরিয়াল না একটাও, সব উল্টো পাল্টা হয়ে গেছে। এটা আমি উল্টো দেখতেছি কি পাল্টা করা হলেই যায়। তো স্যার, অভিনয়। কিছু বলতেছিলেন আপনি? বলতেছি আমি তখন তো শুরুই ভাই করি। বোঝা যাচ্ছে না যে কোয়েন্টের পরে কোয়েন্টে খালি ওই দিন দেখতে হচ্ছে তো আপনার, একটা ওসব লাস্টে একটা ফার্স্টে একটা মাঝখানে চলে গেছে, এরকম হয়ে গেছে। কেন আপনাদের কাছে কি কোর্স আউটলাইন নাই? আপনাদেরকে কোর্স আউটলাইনের সিলেবাসটা দেয় নাই যে আপনাদের কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা হবে, এটা দেয়নি আপনাদেরকে? ফার্স্টে একটা ক্লাস মডিউল দিয়েছিল, সেটা তো চেঞ্জ করে দিয়েছে, এরপরে আর দেয় নাই। আচ্ছা, আমি আপনাদেরকে কোর্স মডিউলটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আমি আপনাদেরকে দিয়ে দিব। স্যার, আপনি কি জানি বলতেছিলেন স্যার? কি জানি বলতেছিলাম, যে স্টুডেন্ট বাদ আছে এনাদের সাথে আগে ইয়ে নিয়ে নেই, কথোপকথন কোশ্চেন মোশ্চেন নিয়ে নেই আগে। নিয়ে নেন স্যার, এখন এখন আপনি ওদের একটু সারপ্রাইজটা একটু রিভিল করে দেন, বা কিসের পুরোটা না, সারপ্রাইজ? কিছু কিছু, কিছু কিছু। ওই প্রশ্ন তো ওইরকম টাইপেরই করতেছি, দেখতেছেন না? স্যার, করেন না, সমস্যা কি? একটা দুইটা করেন দেখি ওরা আপনার ক্লাসে কতটুকু, যেহেতু কোনো প্রবলেম নাই, তাহলে দ্যাট মিনস আপনার ক্লাসে অনেক মনোযোগী ছিল, তাহলে দেখি অ্যান্সার করতে পারে কিনা। হুম। আচ্ছা, ওই যে কার কাছে যেন ছিলাম, নাইম ভাইয়ের কাছে, হ্যাঁ। আপনাদের কোশ্চেন ঠিক আছে, বাট ওই মানে একটু ধরেন, মানে বায়াররা কেমন টাইপের করে কথা বলে ওইটা একটু জানা দরকার। সো কোনো একটা প্রজেক্ট হাতে আসলে আপনাকে দিবে, দিয়ে একটা ফিডব্যাক নিবে। সেটা হইতে পারে আপাতত দুইটা বলতেছি, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনও না, সোশ্যাল মিডিয়ার ধরেন যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে সব থেকে বড় ফেসবুক, ইউটিউব, এগুলা নেই। বাকি আরো আছে, মানে ইনস্টাগ্রাম, প্রিন্টারেস্ট, থ্রেড, এরকম আরো অনেক আছে, লিঙ্কডইন। সো যদি পেইড অ্যাডভার্টাইজিং এর কথা বলি, সেক্ষেত্রে যদি আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মোটামুটি ভালোভাবে পারেন, সেক্ষেত্রে অন্য অন্য যে কোনো অ্যাড ক্যাম্পেইন অনেক ইজি। ইউটিউবে দেখেন প্রিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইনের একটা ভিডিও দিচ্ছি, যেটা আপনাদের মডিউলে ছিল না। আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন, প্রিন্টারেস্টে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন। সো টুকটাক এরকম টাইপের আরো ভিডিও পাবেন হয়তো সামনে। আরো 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 অনেক অ্যাডভান্সই পাবেন।
সো আমি সময়ের জন্য আর কি ইয়ে করতে পারতেছি না। এখন ব্যাপার হচ্ছে, ধরেন নাইম ভাই কথার কথা, আপনাকে কোনো একটা ক্লায়েন্ট নক করলো তার একটা ওয়েবসাইট দিয়ে, যে যদি বলে যে আমি এই ওয়েবসাইটটা এসইও করাইতে চাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু সবাইকে মোটামুটি একটু সিমিলার টাইপের কোশ্চেন করতেছি, কারণ কে কেমন টাইপের উত্তর দেয় আমি সেটা দেখার জন্য, ঠিক আছে। আহ ধরেন আপনাকে দিল একটা ওয়েবসাইট, দেওয়ার পরে বলতেছে যে আমার এই একটা ওয়েবসাইট, এটাকে এসইও আমার করে দিতে হবে। সো বাজেট কেমন বা কি, ওয়েবসাইটটা একটু চেক দেন, কতদিন সময় লাগতে পারে, এরকম কিছু কোশ্চেন করবে। সো এইটা একটু হ্যান্ডেল করবেন কিভাবে? এটা তো প্রথমে গুগল অ্যানালাইটিক্সে গিয়ে তারপরে তার ওয়েবসাইটের অবস্থান, তার ওয়েবসাইটের কোথা থেকে ক্রিয়েট করা না বা না 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 না, এটা প্রথমে অ্যানালাইটিক্সে আপনি যাইতেই পারবেন না তো। অ্যানালাইটিক্সে যাইতে হইলে আপনার অ্যানালাইটিক্সের অ্যাক্সেস লাগবে, অ্যাক্সেস ছাড়া আপনি অন্যের অ্যানালাইটিক্স, অন্যের সার্চ কনসোলে যাইতে পারবেন না। তো আপনাকে উনি কি প্রথমে শুধুমাত্র, দিবেন আমাকে? না, শুধুমাত্র আপনাকে ওয়েবসাইট দেবে, domain.com, ধরেন www.naim.com, একটা ওয়েবসাইট দিল, আর এক্সট্রা কোনো ফার্স্টে কিছু। অডিট করতে হবে, দাঁড়ান, আসতেছি গাইব তারপর ভাই, আগে কোনো এরর আছে স্টেপ কিনা। বাই স্টেপ আসতেছি। হুম, আচ্ছা, হ্যাঁ, বলেন নাইম ভাই। ধরেন আমরা শোনেন, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি কিন্তু প্রথমে বলছিলাম যে কোনো কাজের অফার পেলে না করবেন না। প্রথমত, আপনি কাজ না পারেন বাট ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন, এরকম অনেক মানুষ আছে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে বাট কাজ পারে না, ওই ক্লায়েন্ট হ্যান্ডেল করে কাজ নিয়ে অনেক দিয়ে করায়, মাঝখান থেকে বেনিফিট নেয়। সো ওটাও কিন্তু একটা মারাত্মক লেভেলের স্কিল। ওইটা যদি কারো থাকে যে কাজ করে, তার থেকে 3 ডবল ইনকাম বেশি তার, ঠিক আছে। মানে আপনাকে আমি যদি দেই যে ধরেন যে 10,000 টাকা পার মান্থ দিব, আপনার জাস্ট আমার এই ওয়েবসাইট এসইও করে দিবে, আপনি কিন্তু রাজি, বাট ওইটার চার্জ আমি ক্লায়েন্টের কাছ থেকে নিব ধরেন যে 50,000 টাকা। সো আপনাকে দিলাম 10,000, আপনি খাইটে মরতেছেন, আমি মাঝখান থেকে 40,000 টাকা খালি 2 মিনিট কথা বলে পাচ্ছি, বুঝছেন? সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা কাজ নেয় ওইভাবেই, তারা তো মানে সেলার হিসেবে কাজ নেয়, মানে সেলার নিজেকে মনে করে আমি সেলার, আর যে বায়ার আছে তার কাছ থেকে কাজ নেয়। তো এইসব ব্যাপারগুলো মানে জানতে, আমি কত ক্লাসে দেখাইছি যদিও বা এটা 36 নম্বর ব্যাচে বলা হয় নাই, বাট আপনাদের দেখাইছিলাম, আপনি কি ছিলেন কি না গত ক্লাসে? হুম। আচ্ছা, খালিদ ভাই, খালিদ বিন ওয়ালিদ ভাই, কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কোর্স থেকে কি কি শিখলেন, কোনটাতে বেশি ইন্টারেস্ট? স্যার কোর্স থেকে তো ফেসবুক অ্যাডস আর হচ্ছে ওয়ার্ডপ্রেস, এসইও, ইমেল ইমেল যেটা মার্কেটিং আছে এই শিখলাম। কিন্তু আমার প্রথমে তো ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করার ইচ্ছে ছিল, পরবর্তীতে এসইওটাও আমার এসইও নিয়ে এখন বর্তমানে প্র্যাকটিস করা হচ্ছে। ফেসবুক অ্যাডস নিয়ে অতটাও বেশি প্র্যাকটিস করা হয় নাই। এখন দেখা যাক কোন দিকে কি হয়। আচ্ছা, হুম, সেম প্রশ্নটা আপনার কাছেও থাকবে, যে একটা বায়ার ওয়েবসাইট দিল, ওটাতে কি কি করবেন? একটা বায়ার ওয়েবসাইট দিলে প্রথমে তো তার ওয়েবসাইটটা আমাদের অডিট করে বুঝতে হবে যে ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে, তার অন পেজ এসইও, এরপরে অডিট করার তার আগে কি কি দেখবেন? কিওয়ার্ড। অডিট করার আগে কি দেখবেন? অডিট করার আগে যদি আমার দেখতে বলা হয় তাহলে আমি প্রথমে পেজ স্পিডের মাধ্যমে তার ওয়েবসাইটের অবস্থাটা দেখবো, যে ওয়েবসাইটের অ্যাকুরেসি কেমন আছে, ওয়েবসাইটের স্পিড কেমন, এসব। আচ্ছা বলেন, তারপর বলতে থাকেন, সমস্যা নেই। তারপরে আসলে ওয়েবসাইটে সে কি করাতে চাই, ওয়েবসাইটে কিছু অ্যাড এক্সট্রা অ্যাড করাতে চাই বা কোনো কিওয়ার্ড নিয়ে সে কি কোনো আমাকে কিওয়ার্ড দিবে কিনা, বা গুগলে তো র্যাঙ্ক তো অবশ্যই করাতে চাইবে। তো এক্ষেত্রে কি প্রোডাক্ট এসব নিয়ে রিসার্চ করতে হবে।
এরপরে অন পেজ নিয়ে কাজ করতে হবে, টেকনিক্যাল ইস্যু যেসব প্রবলেম আছে সেমরাসের মাধ্যমে এই রিপোর্টটা বের করে দেখতে হবে কি কি প্রবলেম আছে। এইসব প্রবলেম গুলো প্রথমে ক্লায়েন্টকে দিতে হবে। এরপরে নিজে যেগুলো নিজে পারা যাবে সেগুলো তো নিজে সলভ করতে হবে, আর যেগুলো সিএস কিছু কোডের আছে, সিএস জাভা, এসব তো মানে বলতে হবে যে তার যে ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছে তার মাধ্যমে যেন ঠিক করে কিছু। আচ্ছা, এসইওর ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় কিসে, ইন্টেন্ট নাকি হচ্ছে কিওয়ার্ড? সেক্ষেত্রে যদি বলা হয় তাহলে কিওয়ার্ড কিওয়ার্ডটাকে বেশি গুরুত্ব দিতে হবে। কিওয়ার্ড রিসার্চ করা হয় কিসের উপর ভিত্তি করে? কিওয়ার্ড রিসার্চ করা হয় নির্দিষ্ট একটা নিচের উপর ভিত্তি করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করতে হয়, যে আসলে সে কোন প্রোডাক্টের উপর নিয়ে কোন প্রোডাক্ট বা কোন বিষয়টা নিয়ে কাজ করবে সেটার উপর। কিওয়ার্ডের কয়েকটা টাইপ বলেন, যে এরকম টাইপের কিওয়ার্ড আছে। কিওয়ার্ডের টাইপ বলতে শর্ট কিওয়ার্ড আছে, লং লং শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। এরপরে ইন্টেন্ট গুলো বলেন তো, কি কি ইন্টেন্ট আছে? ইন্টেন্ট, না স্যার ইন্টেন্ট সম্পর্কে ধারণা নেই sir। ইন্টেন্ট সম্পর্কে ধারণা নাই না? ইন্টেন্ট বুঝাইছিলাম যদিও বা। দুলাল ভাই বলেন। টেন্ট গুলো বলবো? না না, আপনার কাছে আসতেছি, আমি একটু একে একে যাচ্ছি তো। ও, ঠিক আছে। আমি ভাবছি মনে হয় অন্য কিছু বলবেন কিনা। আমি একটা দাঁড়া, আমার স্ক্রিন কি শেয়ার আছে? না স্যার। একটু, এক মিনিট। ওকে। ঠিক আছে, এবার হচ্ছে আহ ঐশ্বর্য আপু। আসসালামু আলাইকুম স্যার। এই 2 দিন ধরে আপনার এই ডিভাইসের কি হয়েছে একবার করে বলেন, আর 3বার করলে সালাম দেয়। স্যার আসলে আমার মোবাইল দিয়ে ঢুকতে হবে, ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে। ঢুকবো মোবাইল দিয়ে? না না, এবার ঠিক আছে, এবার এখন ঠিক শোনা আছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। বলেন কি অবস্থা, কোর্স থেকে কি কি শিখলেন, কোন বিষয় একটু অ্যাট্রাকটিভ বেশি, সামনে ফিউচারে কি করার ইচ্ছা? কোর্স থেকে ইন্সপায়ার হচ্ছি, লাইক এই যে আমাদের ব্যাচের যে আফরোজা আপু, মানে প্রথমে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, ফ্রাস্ট্রেশন ছিল যে আসলেও কি সম্ভব কিনা। হুম। বাট যখন দেখলাম যে আপু কাজ করতেছে, ভালোভাবে কাজ পাচ্ছে, তখন আগ্রহটা বাড়ছে। আর আমার বেশি ইন্টারেস্ট হচ্ছে ইমেল মার্কেটিং এর উপর, মানে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করতে ইচ্ছা, আগ্রহী আমি। আর মেটা মার্কেটিং এ একটু একটু ইন্টারেস্ট, এটা এই দুইটাই বেশি। আচ্ছা। হুম। মেটা মার্কেটিং এ হচ্ছে ইন্টারেস্ট বেশি না? তাহলে মেটা মার্কেটিং, পেইড মেটা মার্কেটিং এর মধ্যে যে অবজেক্টিভ আছে, কয়টা অবজেক্টিভ আছে?
কি বল, হ্যাঁ, অ্যাওয়ারনেস, লিড, ওয়েবসাইট পারচেস, এই কি হলো, নকল করতে চলে গেলেন নাকি? আপনারই চাকরি হবে বুঝছি। তার ভাইবা বোর্ডে এত হাসলে তো চাকরি হবে না। ক্যামেরা অফ করে নকল করতেল। বলেন বলেন, এখানে কি আমি আমি কি ধমক দিয়ে কথা বলবো নাকি? আপু মিউট আছে, মিউটটা অন করেন। জি স্যার, ধমক দিয়ে কথা বলেন, সমস্যা নাই। না, আপনি ওরকম 1000 বার ধমক দিতে পারেন। ওরকম ওরকম অভ্যাস নাই এখন। বলেন ওই যে কি বলতেছিলাম, গোল কয়টা এটা বলতে পারলেন না? ধরেন আমি ওয়েবসাইট পারচেস করাতে চাই, তাহলে কোন গোলটা নিয়ে কাজ করবেন? ওয়েবসাইট থ্রুতে পারচেস করাইতে চাই, আমার একটা কোনো প্রোডাক্ট সেল করাইতে চাই, তাহলে কি ক্যাম্পেইন রান করবেন বা কোন অবজেক্টিভ ধরে কাজ করবেন? বলতে পারবো না স্যার। আস্তাগফিরুল্লাহ, এতক্ষণে কি বললেন এটা? হুম। মানে আমার মাথার ভিতরে অনেক কিছুই আসতেছে এখন, আমি মিক্স করে ফেলছি। ওই যে ট্রাফিক, তারপরে মানে আমি বলতে পারবো না এখন আর। এটা নিয়ে আমার আরেকটু রিসার্চ করতে হবে। আচ্ছা, ওয়েবসাইট ওয়েবসাইট ট্র্যাকিং করতে হইলে ওয়েবসাইটের ডাটা যখন আমি হচ্ছে ফেসবুকে রাখবো, তাহলে কি করতে হবে? আপনাকে একটা ফেসবুক পেজ দেওয়া হলো, ঠিক আছে? আপনাকে গুগল পিক্সেল করতে হবে। আচ্ছা, আপনাকে একটা ফেসবুক পেজ দেওয়া হলো, একদম টোটালি নতুন। স্যার, কথা আসতে শোনা যাচ্ছে, একটু লাউডলি বলেন। বললাম আপনাকে একটা নতুন পেজ দেওয়া হলো, ঠিক আছে? নতুন পেজ দেওয়া হইলো, আপনাকে দিয়ে বলা হইলো যে এই আমার পেজ, আমার এটা একটা প্রোডাক্ট, আমি অত কিছু জানি না, আমি আপনাকে টাকা দিচ্ছি, এখন সেলস কিভাবে নিয়ে আসবেন, আমার পেজটা গ্রো কিভাবে করবেন করেন। সেক্ষেত্রে আপনার স্টেপ বাই স্টেপ, মানে মানে কি কি স্টেপ নিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত? প্রথমে হচ্ছে মানে এটার তো অ্যাড রান করানোর ক্ষেত্রে যে কন্টেন্ট, তারপরে অ্যাওয়ারনেস, গুছাই বলতে পারতেছি না স্যার। বলতেছি, আমি বলতেছি বলেন, বলতেছি রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে। মানে স্যার, আপনি বলছেন যে পেজে প্রোডাক্টের মানে অ্যাডটা আপনাকে কিভাবে রান করব। অ্যাড কিভাবে রান, না ধরেন অ্যাড রান তো সবাই করতে পারে। আপনাকে জি বলেন। আমার একটা আচ্ছা, অনেকেই আছে যে ধরেন কয়েকটা জায়গাতে অ্যাড রান করে, আপনার কাছে আসছে, ঠিক আছে? আপনাকে পাইছে, আপনার কাছে আসছে, তখন কিন্তু আর ওই যে ওইসব বলবে না যে আমি কিছু জানি না, না জান মানে আহ, সে কিন্তু অনেক কিছু জানে নাই তারপরে আসছে, তখন তাদের কোশ্চেন হবে একরকম। আর একদম যারা নতুন টাইপের, যারা নতুন বিজনেস শুরু করছে, নতুন বিজনেস যারা শুরু করছে, তখন ধরেন যে মানে কারা খুব বেশি এক্সপার্ট, ওদের কাছে না গেলেও আপনাদের কাছে আসতে পারে, যারা একটু মানে মোটামুটি একটু ফ্রেশার টাইপের, ওরা তো অত বেশি ভালো বোঝে না। আপনার স্যার, কাছে এসে বলতেছে যে আমি আমারে হচ্ছে একটা নতুন পেজ ক্রিয়েট করছি, এভাবেই বলবে যে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করছি, এটা হচ্ছে আমার পেজ। সো আর এই পেজটা একটু ভিজিট করে দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর এই আমার প্রোডাক্টও ওই পেজের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে গেলেই পাবেন। সো আমি চাচ্ছি যে আমার এই প্রোডাক্টগুলো সেল করতে বা সার্ভিস বা যেটাই হোক সেল করতে, তাহলে এখানে কি কি স্টেপ নিতে হবে বা কিভাবে সেল করবেন এটা আমার একটু বলেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যান্সারটা দিবেন? স্যার ওই যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে লিড জেনারেশন নিয়ে,
মানে একটা প্রোডাক্টের ক্ষেত্রে যে কি কি রেস্ট্রিকশন থাকে, লাইক মানে এই এই প্রোডাক্টটা মানে মানুষের উপর কতটা ইফেক্টিভ হবে, বা আমি যে প্ল্যাটফর্মে রান করাচ্ছি সেখানে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এইভাবে রান করাইলে ভালো একটা রেজাল্ট আসতে পারে না? মানে আমি তো এটাই বুঝতেছি আর কি আপনার প্রশ্নের উত্তর হিসেবে। ধন্যবাদ। ভুল হয়েছে স্যার? হ আমাকে আগে প্রশ্ন করার কি দরকার ছিল স্যার? কাইব ভাই, কি এখানে অবস্থা? আরো আপনাকে বলে আগে প্রশ্ন করছি মনে হয় স্যার, কতজনের এখানে আরো অনেক আপুরা আছে যারা অনেক বেশি জানে, ইভেন কাজও করে। আপনি আফরোজা আপুকে কোশ্চেন করতে পারছেন, আমি তো আপনি ওই নুসরাত ইভা। বাইসে বাইসে মানে সিরিয়াল ওয়াইজ যাচ্ছি, বুঝছেন? তাইলে আপনি পরে আবার আমার কাছে আসেন, সমস্যা নেই। আচ্ছা, পরে সবারটা আপনার শুন। কাছে যাবো নি, আপনি থাকেন ওই জায়গায়। এ কাইব ভাই, কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা ভাই? আমার অবস্থা মস মশা ভাই। এ কাজ বাজের কি খবর? কাজ টাজের জন্য কি কাউকে নক টক করতেছেন, বা ক্লায়েন্ট ক্লায়েন্ট দুই সাইডে পাইছেন? জি ভাই, কারোর পাইনি। আগে নক দিছিলাম, কিন্তু একবার যে সময় পোর্টফোলিও ছিল না সেই সময় একজন চাইছিল, কিন্তু পরে ওটা বানানো হয়েছে। নক দিছি, এখন পর্যন্ত কেউ রিপ্লাই দিইনি, সিন তো করিনি, তার রিপ্লাই তো দূরই থাকলো। শিখলেন কি কি, বা কোনটাতে ইন্টারেস্ট বেশি? ওই রিলেটেডই কোশ্চেন করব। আমি শিখেছি ফেসবুকে অ্যাডস আছে, আপনার এসইও আছে, ইমেল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস। সব থেকে ফেসবুক ভালো লাগে অ্যাডস কোনটা? একটু মোটামুটি ভালোই পারবো নি। ফেসবুক অ্যাডস? ফেসবুক অ্যাড নাকি বললেন? জি ভাই, ওটা একটু ভালো আর কি, মোটামুটি পারবো। তাহলে আপনি বলেন, ওই যে হ্যাঁ ফেসবুকে ভাই, হ্যাঁ। ফেসবুক অ্যাডের গোল কয়টা? 6টা। কি কি বলতে পারবেন? অ্যাওয়ারনেস, ট্রাফিক, তারপর হচ্ছে লিড জেনারেশন, সেলস, অ্যাপ প্রমোশন, আর একটা তো ভাই মনে পড়তেছে না অনেক। ওয়েবসাইট পারচেসের জন্য কোনটা একটু জরুরি বেশি, মানে কোন গোলটা আপনি নিবেন? অ্যাওয়ারনেস। না, কনভার্সন এপিআই এর কাজ কি? কনভার্সন এপিআই এর কাজ হচ্ছে আপনার, যখন এসে কোনো প্রোডাক্টের আমি অ্যাড চালাবো, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে আসবে, মেসেজ দিলে ওটা ওয়ার্ডপ্রেসেও দেখা যাবে। কি করলে ওয়ার্ডপ্রেসে দেখা যাবে? এই যে ফেসবুকে অ্যাড চালালে, যেটা আপনার প্রোডাক্টের, হ্যাঁ। যেটা ওয়ার্ডপ্রেসেও অর্ডারের মেসেজ আসবে। না, ওই 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 জন্য না। পিক্সেল কি কাজ করে, পিক্সেল? পিক্সেল সেটা হচ্ছে ওইটাই, আপনার আমি যেটা বললাম, উল্টো হয়ে গেছে। আচ্ছা, আপনি একটা নতুন বিজনেস শুরু করছেন, অনেক মানুষকে চাচ্ছেন যে আপনার বিজনেস সম্পর্কে জানুক, সেই ক্ষেত্রে কোন ক্যাম্পেইন রান করবেন? ওটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস দিতে হবে। আর লিড কালেক্ট করার জন্য? লিড জেনারেশন, ট্রাফিক। ট্রাফিক হবে না ভাই, ওইটা নাকি কি লিড জেনারেশনের জন্য? হয়? না, প্রথমে যেটা বলছিলেন ওইটাই। ও, লিড জেনারেশন আছে, সরি।
একটা সহজ প্রশ্ন, হ্যাশট্যাগ ইউজ করে কি জন্য? যাতে ওইগুলো ভাই সবাই তো কিভাবে যে হ্যাশট্যাগ আপনার হ্যাশট্যাগ দিলে যারা অনেকে ইউজ করে, যারা মনে করেন যে যে স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, তারপরে আরো অনেকে যে নাইট ক্রিম আছে অনেকগুলো, ওইগুলো দিলে এরা যেগুলোকে ইউজ করে অনেকে তাদের কাছে প্রথমে যায়। আচ্ছা। জাহান আপু। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখান থেকে শিখছেন কি কি আর কোনটা ভালো লাগছে আপনার, ওইটার উপর প্রশ্ন করব। শেখা হয়েছে ওয়ার্ডপ্রেস, তারপরে ফেসবুক অ্যাড রান, তারপর হচ্ছে এসইও, এই তো আর হচ্ছে আমি মোটামুটি মানে বলবো না যে একদম ফুললি পারি, বাট এসইওটা তে ইন্টারেস্ট আছে। ওকে। আপনাকে একটা এক্সিস্টিং ওয়েবসাইট যদি দেওয়া হয়, একটা ওয়েবসাইটে এসইও করাইছে, সেক্ষেত্রে এসইও ধরেন করানো হয়েছে বাট রেজাল্ট ভালো পায় নাই, ওরকম টাইপের ওয়েবসাইট যদি দেয় সেক্ষেত্রে আপনি কি কি মেথড ফলো করবেন? ফার্স্টে ওয়েবসাইটটা আসলে আহ, মানে দেখতে হবে যে আসলে মানে কাজ করা যাবে কিনা ফার্স্টে। তারপর হচ্ছে আমি ওটা ওনার সাথে কথা বলবো যে হচ্ছে উনি কি টাইপের চাচ্ছেন, আর আগের ক্লায়েন্টকে কিভাবে মানে কিভাবে বলছিলেন সাজিয়ে যে উনি কি টাইপের কাজ করাতে চাচ্ছেন। সেই দুইটা হচ্ছে আহ মানে কোন জায়গায় হচ্ছে মানে ফল্টটা ওইটা আইডেন্টিফাই করে, তারপর হচ্ছে মানে ওই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে আর কি আমি কাজ করার চেষ্টা করব। আর হচ্ছে আম, যদি মানে একদম নিউ একটা অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে ফার্স্টে ওয়েবসাইটটা দেখতে হবে, এন্ড দেন পরে হচ্ছে অডিট অডিট করে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে আর কি। এন্ড দেন হচ্ছে ক্লায়েন্টকে আমার মানে আমি যেভাবে কাজটা করব মানে ফুল প্ল্যানটা ওনাকে সাজায় বলতে হবে। আম, আর উনি যদি আরো কিছু অ্যাড করতে চান তাহলে হচ্ছে সেগুলো নিব। আর এই তো, তারপর টেকনিক্যাল হচ্ছে এসইওর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা কি? টেকনিক্যাল এসইওর মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, মানে কিসে গুরুত্ব দেওয়া হয়? টেকনিক্যাল ইস্যুতে উম হুম। মনে আপনাদের তো করতেছি না। হচ্ছে, মেবি আচ্ছা, ওয়েবসাইটের স্পিড। হ্যাঁ, ওয়েবসাইটের স্পিড। ইমেজকে ডেসক্রাইব ইমেজকে ডেসক্রাইব করতে হলে কি দিতে হয় ইমেজের মধ্যে? এটা কোনটা ওয়েবসাইটের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, আমি এসইও নিয়ে কোশ্চেন করতেছি। 100 KB। না না, ওইটা না। মানে ইমেজ যে দেন, ঠিক আছে, কোন ট্যাগ ইউজ করে ইমেজকে ডিসক্রাইব করতে হয়? ইমেজের এটা কি HTML এ যেভাবে করি ওইভাবে? এইচটিএমএল না, আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে দেখানো হয়েছে। উম, আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করি? মানে হচ্ছে গিয়ে প্রোডাক্ট মানে কোন বিষয়ের উপরে আমরা হচ্ছে আহ কি বলে যেই কনটেক্সটের উপরে কাজ করব সেইটা থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ড বাছাই করে নিতে হয়। আর হচ্ছে যেন আমরা হচ্ছে বেশি মানুষের কাছে ওটা মানে একদম সার্চের টপ লিস্টে পৌঁছাইতে পারি। মানে সবার আগে হচ্ছে গিয়া আমার ওয়েবসাইটটা যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি মানুষের কাছে। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের নাম জানেন? ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ মানে কোন ডাটাবেজের উপরে, যদিও ওয়ার্ডপ্রেসের ক্লাস আমি নেই নাই। কি ডাটাবেজ ইউজ করে ওয়ার্ডপ্রেসে?
এইটা ভাই আমার ঠিক খেয়াল নেই। ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজ কি জানেন? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আচ্ছা, ও পিএইচপি ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডপ্রেস চলে। হ্যাঁ, পিএইচপি ছাড়া ওয়ার্ডপ্রেস চলতে পারে না। আর ডাটাবেস হচ্ছে এইচটিএমএল মাইএসকিউএল। লাগে, এইচটিএমএল লাগে না ওয়ার্ডপ্রেস করতে? স্যার বুঝতে পারিনি, আরেকবার একটু বলেন স্যার। জি ভাই, নাইম ভাই। আপনার কথা বুঝতে পারিনি, আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। পিএইচপি মানে বললাম যে ওয়ার্ডপ্রেসের যে ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোর যে ল্যাঙ্গুয়েজটা বলতেছিলাম আর কি। সো ওইটা মূলত হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজের তৈরি। হ্যাঁ, এইচটিএমএল সিএসএস জাভা ওগুলো তো থাকেই, ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি। আচ্ছা, ও আর আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনি আপনাদের তো গুগল সার্চ কনসোল নিয়ে ক্লাস হয় নাই, তাই না? হুম। নতুন ওয়েবসাইটে আসলে, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত? কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ধরেন উম, আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন, রিসার্চ তো কিছু কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে রিসার্চ করতে হয়। তো কোন কোন বিষয়গুলো না আমাদের মাথায় রাখা উচিত কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে? উম, হুম, 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 এটা হচ্ছে মানে মেইন ওয়ার্ড গুলা খুঁজে বের করা। আমি যেই আহ হুম। ইয়ার মানে যেই টপিকটার উপরে ভাই কোশ্চেনটা আরেকবার বলেন তো, আমি ঠিক খেয়াল করতেছি না। ধরেন কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি, কিওয়ার্ড হুম হুম রিসার্চ করতে হলে তো আপনি মানে 5,000 কিওয়ার্ড থেকে তো 5টা কিওয়ার্ড বা 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন। তো কিসের উপর ভিত্তি হুম। করে বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ওই 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন? টাইটেলের উপরে, মানে হচ্ছে মেইন টাইটেল যেটা সেটার উপর ডিপেন্ড করে। না, ওইটার উপর ডিপেন্ড করে আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, ঠিক আছে, বাট কোন কোন হুম। ম্যাট্রিক্স আপনি দেখবেন যে এই এই ক্রাইটেরিয়ার উপর, মানে এই এই ম্যাট্রিক্স আমার সাথে যায়, যার কারণে হচ্ছে আমি কিওয়ার্ড গুলো পিক করব। সাবমেট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স বলতে হচ্ছে আপনার ধরেন এক ওয়েবসাইটের অথরিটির উপর বেস করে আমি বলছিলাম না যে সার্চ ভলিউম, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি। মানে মানুষ হচ্ছে গিয়ে যেগুলা হচ্ছে গুগলে সার্চ করে সেগুলা থেকে তো মানে কিওয়ার্ড ডিসাইড করা হয়, মানে মেইন যেরকম হচ্ছে মেইন শর্ট। কিওয়ার্ড, সাব কিওয়ার্ড, এগুলান তো হচ্ছে ধরেন যে কিওয়ার্ড ঠিক আছে, বাট আপনি যে হুম যে ধরেন যে 500 কিওয়ার্ড থেকে 5টা কিওয়ার্ড বাছাই করবেন, তখন ওই যে ফিল্টার হুম। করে করে ওইটা দেখাইছিলাম ও না, আচ্ছা আচ্ছা, ওইটাতে ওই যে কি জানি কম থাকতে হয় আর বেশি থাকতে হয়। ওইটার আম, কথাই তো বলতেছি যে ওইগুলানই তো ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে কি জানি একটা কম থাকতে হয়, নামটা কি ছিল? কি জানি ওটার নাম। ভলিউম, ভলিউম আর ডিফিকাল্টি, ভলিউম আর ডিফিকাল্টি। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি খবর আপনার? তো যে সুন্দর মাশাল্লাহ দাড়ি টুপি, আপনাকে তো প্রথমে নিয়ে এসে একটা তেলাওয়াত শুরু করে দিয়ে তারপরে ক্লাসটা ইয়ে করা উচিত ছিল। না ভাই, আমি তো দাড়ি টুপি থাকলে তো আমি হুজুর না, আমি তো খেজুর। তাইলে আর হইলো? কি অবস্থা বলেন, কাজ বাজ কি খালি চাকরির পিছনেই সময় দিচ্ছেন নাকি হ্যাঁ এইসবের? ভাই, আপাতত চাকরির পিছনে সময় দিচ্ছি, ফ্যামিলির পিছনে সময় দিচ্ছি, ক্লাস করতেছি কন্টিনিউ, কিন্তু কোনো কিছু প্র্যাকটিস করা হচ্ছে না। যাও শিখছিলাম দুই একটা, সব ভুলে গেছি আবার। তাইলে আর কি হইলো? তাহলে তো 16 আনাই বৃথা স্যার। 16 আনাই বৃথা। দুই দুই আনা থাকলেও তো কাজ হতো। তো চাকরির পাশাপাশি আসলে সময় বের করে শরীরেরও ধৈর্য কুলায় না, তারপরে আবার মানে আমি একটা সময় বুঝছেন না, জব। এমনি আমার 16 আনা বৃথা যায় নাই। আমার অবশ্যই বেনিফিটেড হয়েছি, অনেক দিক দিয়ে হয়তো ওইভাবে বলা যাবে না, কিন্তু বেনিফিটেড হয়েছি। আচ্ছা, এর আগে আমি অনেক মানে কয়েক বছর আগে, 5-6 বছর আগে জব করতাম তো অন্য সেক্টরে, সেকশনে।
তো এই চাকরির পাশাপাশি একটা জায়গাতে অন্য লাইনের কোর্স, মানে ডিজিটাল মার্কেটিং না, অন্য একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। দেখি যে চাকরি করে কোর্স করে মানে মাথা নষ্ট, মানে হয়ই না। লাস্টে আমি মানে বাদই দিয়ে দিছিলাম, যদিও বা কোর্স মানে ফুল পেইড করছিলাম না, যার কারণে আমার অল্প কিছুর উপর দিয়ে গেছে গেছি। পরবর্তীতে তো সিদ্ধান্ত নিছিলাম অন্য কিছু। যাই হোক, ফেসবুকে অ্যাড নিয়ে আপনি মনে হয় কাজ করেন একটু বেশি, আশরাফুল ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে কাজ করছি, শুরুর দিকে কয়েকটা কাজ করছি, এখন আর করা হয় না আর কি, করা হচ্ছে না, দুই একটা কাজ করছিলাম। আচ্ছা, লাইফ টাইম বাজেট কখন দিতে হয় আর হচ্ছে ডেইলি বাজেট কখন দিতে হয়? লাইফ টাইম বাজেট দিতে হয় যখন আমি বলে দিব যে আমার এটা 10 দিন হয়তো রান হবে, আমি 10 দিন এত টাকা খরচ করব, এত ডলার খরচ করব, সেটার জন্য আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম। আর আরেকটা হলো যে আমি প্রতিদিনের জন্য একটা বাজেট দিব, ডেইলি বাজেট। মানে আমি হয়তো মানে ব্যাখ্যা করতে পারতেছি না, আচ্ছা, মানে আমি কাজটা করছি, বুঝছি। এভাবে কাজ করছি, আমি দুইভাবে কাজ করছি, কিন্তু আমি প্রথমে ওইভাবে আসলে। হ্যাঁ। ওইটার তো অ্যাড রান করতে হলে একটা গোল সিলেক্ট করে নিয়ে ওইখানে তিনটা পোর্শন থাকে, হ্যাঁ, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। তিনটা হুম ধাপে হুম। কমপ্লিট করেন, হ্যাঁ। এখন ক্যাম্পেইন বাজেটে। হ্যাঁ, এখন ধরেন যে ক্যাম্পেইনের মধ্যেও কিন্তু বাজেটের অপশন থাকে যখন ওইটা অন করে দেওয়া হয়, আর জি ওইটা জি অফ করে দেওয়া দিলে চলে যায় কিন্তু অ্যাড সেটের মধ্যে বাজেট। জি। তো আপনি কখন এই ক্যাম্পেইনের মধ্যে বাজেট ধরবেন আর কখন হচ্ছে অ্যাড সেটের মধ্যে বাজেট ধরবেন? এই কোশ্চেন কিন্তু টাফ। ভাই এখন, না এর আগে তো আমি করছি, আমি বেশি না, আমি করতে 3টা মনে পারবেন, হয় অ্যাড মানে রান করছিলাম। করতে তো পারবেনই আপনি, এটার হ্যাঁ হ্যাঁ মধ্যে বাজেট দিলেও ধরেন চলবে, বাট ওটার মধ্যে দিলেও চলবে। কিন্তু তাহলে দুইটা সিস্টেম, মানে দুই জায়গাতে বাজেটের এরকম একটা অফ করে হ্যাঁ দিলে হ্যাঁ, ওই অ্যাড পাশে সেটের বাজেট মধ্যেও চলে দেওয়া যায়। যায়, ক্যাম্পেইন বাজেটেও দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু যখন আপনি ক্যাম্পেইন বাজেটের মধ্যে ডলার দিবেন তখন কিন্তু আচ্ছা, অ্যাড সেটের আমি মধ্যে বলি দিতে অ্যাড পারবেন সেট, না। বাজেটটা হলো যে আমি হয়তো দেখা গেল যে ওই যে এ বি টেস্টিং, যেটা হয়তো আমার কয়েকটা ভিডিও থাকলো, সেক্ষেত্রে আমি যদি ক্যাম্পেইন বাজেটটা দেই, তখন যে বাজেট মানে যে ভিডিওটা বেশি পাবে, ভিউ পাবে, সেটার মধ্যে বাজেটটা বেশি যাবে। এটা হলো ক্যাম্পেইন বাজেটে। আর অ্যাড সেট বাজেট? অ্যাডসেট বাজেট আমি যেটাতে যেটা বলে দিব, যতটুকু বলে দিব ওইভাবেই সমানভাবে যাবে, গুড। আমাকে মেনশন করে দিতে হবে। মূলত এই জন্যই। ঠিক আছে উত্তরটা? হুম। কারণ হচ্ছে যখন ক্যাম্পেইন বাজেট দিবেন মাল্টিপল অ্যাড সেটের জন্য, সোজা হিসাব জি। মাল্টিপল অ্যাড সেট যখন হবে, মাল্টিপল অ্যাড যখন হবে, তখন হচ্ছে ক্যাম্পেইন বাজেটের মধ্যে বাজেট দিবেন। আর যখন একদম একটা প্রোডাক্ট বা একটা ভিডিও একটা ইমেজ নিয়ে কাজ করবেন তখন হচ্ছে অ্যাড সেট, অ্যাডসেট বাজেট। যার জন্যই এই দুটো অপশন ইউজ করা হয়। ওকে। রান তো মনে হয় শুধুমাত্র মানে ওই ভিডিও আর হচ্ছে ইমেজ, এই দুইটা দিয়ে মনে হয় রান করছেন না? এর বাইরে কি অ্যাড রান করেছে, যেমন হচ্ছে ক্যারাসল, তারপরে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ক্যাটালগ, না এগুলো না সব না, দিয়ে? শুধু শুধু মানে ভিডিও কন্টেন্ট এবং ইমেজ কন্টেন্ট আর ওকে। টেক্সট। টেক্সট তো থাকেই সব সময়, টেক্সট তো থাকবে, এবার ভিডিও হোক। আরেকটা কোশ্চেন, ধরেন এঙ্গেজমেন্টের মধ্যে গিয়েও মেসেজ ক্যাম্পেইন করা যায় বা সেলস ক্যাম্পেইন করা যায় ওয়েবসাইট নিয়ে। আবার সেলসের মধ্যে গিয়েও আপনার হচ্ছে ট্রাফিক থেকে শুরু করে মেসেজ, তারপরে হচ্ছে ওয়েবসাইট জি। ক্যাম্পেইন করা যায়। সো কখন কোনটা আসলে পিক করা উচিত? যখন আমার মানে ওয়েল নোন একটা পেজ থাকবে বা ওয়েবসাইট থাকবে, এবং আমি বিক্রির জন্য যাব সরাসরি, যে আমি সেল করব এবং আমার টার্গেট হবে সেল করা, সেক্ষেত্রে আমি সেলে যাব। আর যখন আমার থাকবে যে আমি মানে কাস্টমার মানে নিয়ে আসবো, কাস্টমার নিয়ে আসবো এবং জানবে, ওনারা জানবে যে আমি, মানুষজন আসবে, সেক্ষেত্রে আমি এঙ্গেজমেন্টে যাব। যখন আমার ডাইরেক্ট সরাসরি সেল করার টার্গেট থাকবে এবং ওয়েল নোন একটা পেজ থাকবে, সেক্ষেত্রে সেল। এটাই তো জানি ভাই। ঠিক আছে। আর পিক্সেল আর হচ্ছে কনভার্সন এপিআই এর মধ্যে পার্থক্যটা কি? পিক্সেলটা হলো যখন আমি নর্মালি করব আপনার ইনফরমেশন কালেক্ট করব ফেসবুকের জন্য, সেক্ষেত্রে পিক্সেলটা দিব। এবং যখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন আইফোন 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 থেকে যখন কোনো ইনফরমেশন আসে না, সেক্ষেত্রে কনভার্সন এপিআইটা নিয়ে আসবে। হুম। ঠিক আছে। আবার বেশি এর এর থেকে অনেক 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 আর আরো অ্যাডভান্স। অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে এটার মধ্যে।
ক্যাম্পেইনের মধ্যেও আরো অনেক কিছু আছে, আবার ওইসব প্রশ্ন করলে বলবেন যে ওগুলো তো আমি শিখিই নেই, ওইসব মানে অন্যরকম দেখাবে সেটা ক্লাসের মধ্যে। না ঠিক আছে, আপনি ক্যাম্পেইন রান করছেন, মোটামুটি আইডিয়া ভালো আছে, সমস্যা নাই। একটা পেজ যখন দিবে আপনাকে, দিয়ে যখন বলবে যে পেজটা একটু আহ, দেখেন আমার এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি, সো সেল আসতেছে না, তাহলে কি করতে হবে? অনেকেই বলবে, এরকম সে বলে যে সেল আসে না, বলে যে ভাই আমি সেল অনেক আসে। জায়গায় রান করছি, সেল আসে না। সেল আসতে গেলে আমার কি কি করতে হবে, তখন কি বলবেন? আমাকে শুরু থেকে দেখতে হবে যে ওনার পেজটা কতটা ওয়েল নোন, সেটা আগে দেখে তারপর সেভাবে কাজ করতে হবে। যদি এটা একদমই নতুন পেজ হয় তাহলে সেক্ষেত্রে আগে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, তারপর লিড জেনারেট করতে হবে, তারপর ট্রাফিক, তারপর এঙ্গেজমেন্ট, তারপরে গিয়ে সেল। আমি তো সরাসরি সেলে দিতে পারবো, ওটা ওটা ওনাকে বোঝাতে হবে যে ভাই আপনার পেজের তো আসলে মানে এতটুক এরকম অবস্থা, এই সিচুয়েশন আছে আপনার, মানে এখন আসলে আপনি সরাসরি সেল চালিয়ে সেলে আসবেন, আপনাকে আগে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, আগে মানুষের কাছে পৌঁছাতে হবে আপনার পেজটা। আচ্ছা, এই ব্যাপারটা আমি অনেকেই প্রশ্ন করছে, অনেকেই অনেক রকম ভাবে উত্তর দিচ্ছে, আমি বলি নাই, বাট একটা বিষয় আমি একটু বলি। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যে যে বলে যে হচ্ছে অনেক ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশি ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট মানেই তো বোঝেন যে টাকা পয়সা নিয়ে খুব মানে কাহিনী করে, যে 2 টাকা ফুরাইতে গেলে মনে করেন যে মনে হয় হার্ডের অর্ধেক দিয়ে দিচ্ছে, এরকম টাইপের। সো যখন কেউ কোনো বায়ার বলবে যে আমার আসলে এই প্রোডাক্টে সেল আসতেছে না, তখন আসলে পেজ পেজ বা অ্যাওয়ারনেস এগুলান এগুলান হচ্ছে আহ এগুলান আছে, ঠিক আছে, যখন একদম ডিরেক্ট মানে প্রথম নতুন, একদম টোটালি নতুন হয়, বা অথবা অনেকেই আছে যে আমি এই পেজ বানাইছি, পেজ দেখেন, প্রোডাক্ট দেখেন, আমি কোনো কিছু জানি না, আপনি যে সিস্টেমে করবেন করেন, আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কনসালটেন্সি দিবেন। এটা হচ্ছে নতুন পেজের ক্ষেত্রে, যে আপনার পেজে নতুন যখন হবে তখন একটু অ্যাওয়ারনেস, ফলোয়ার, রিভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এগুলা আসবে হচ্ছে নতুন পেজের ক্ষেত্রে। আর যখন প্রোডাক্ট সেল হচ্ছে না, তার মানে সে অন্য কোথাও ট্রাই করছে সেলের জন্য, যার জন্য সে বুঝতে পারতেছে যে সেল হচ্ছে না, তার মানে পেজটা পুরাতন, অনেক জায়গায় কাজ করছে। এরকম যখন হবে তখন আহ, আপনাদের আসলে ইউএসপি মেনটেন করতে হবে, হ্যাঁ, ইউনিক সেলিং প্রপোজাল আর কি, যেটা প্রিপোজিশন। সো এটা হচ্ছে কেমন, যেমন ধরেন ভাই আপনি একটু জোরে বললে ভালো হতো, মানে সাউন্ডটা একটু কমে হুম গেছে। হুম হুম। ধরেন কোনো একটা প্রোডাক্ট, সেটা হইতে পারে যে কোনো, ধরেন আপনার মতে এই সানগ্লাস, কথার কথা, সানগ্লাস নিয়ে অ্যাড রান করছে ধরেন 2 একটা জায়গাতে অ্যাড রান করছে, বাট সেল আসতেছে না। সেই ক্ষেত্রে আপনার কাছে আসছে যে ভাই আমার সেল নিয়ে এসে দাও, হ্যাঁ, বা সেল নিয়ে এসে দেন। তাইলে এই সেল নিয়ে এসে দেন, অথবা যে সেল নিয়ে আসতে হইলে আমার আসলে কি কি স্টেপ ফলো করতে হবে, আমি তো দেখছি সেল আসতেছে না। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের এরকম ভাবে বলা উচিত যে ধরেন যে আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন, ধরেন আমি এই চশমা সেল করতেছি, শুধুমাত্র একা না কিন্তু, আমার মতো আরো অনেক পেজ আছে, অনেক বড় বড় পেজ আছে, তারাও কিন্তু এই চশমা সেল করতেছে। এখন ফেসবুককে যে আমি ডলার দিব আর ফেসবুক সেল নিয়ে এসে দিব, এরকম কিছু না। যারা চশমা কিনবে তাদের আমি টার্গেট করব, হ্যাঁ, যে যারা চশমা রিলেটেড ইন্টারেস্ট, বা যারা অনলাইনে কেনাকাটা করে বেশি, তাদের টার্গেট করেই তো আমি চশমা রান করব, মানে চশমার অ্যাড ক্যাম্পেইন রান করব। সো আমার যারা কম্পিটিটর, তারাও তো চশমা নিয়ে মানে পেজ বানাইছে, তারাও তো চশমা সেল করে, তো তারাও তো দিবে যে কিনবে, ধরেন ওয়ালিদ ওয়ালিদ ভাই কিনবে, তারাও তো এমন ভাবে টার্গেট করবে যেন তার কাছে যায়। তার মানে আমি আমার প্রোডাক্টও তার কাছে যাচ্ছে, আরো 5টা পেজের প্রোডাক্টের অ্যাডও তার সামনে যাচ্ছে, কিন্তু সে কি ওই 5টা পেজ থেকেই কিনবে? সে তো কিনবে একটা পেজ থেকে। কারণ একটা পেজ থেকে কেনার সময় কোন কোন দিক বিবেচনা করে কিনবে, এটা হচ্ছে ইউএসপি। সো সর্বপ্রথম মেনটেন করতে হবে এরকম, কারণ আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে হইলে কি করি, ভিডিওর কোয়ালিটি দেখি, প্রাইস দেখি, পেজ দেখি, এরকম আরো দেখেন কমেন্টস কেমন আছে, তারপরে হচ্ছে ভালো, হ্যাঁ, ভালো ভালো রিভিউ আছে কেমন, বা ঠিক আছে এগুলো কিন্তু মেনটেন করে কিনি। সো সেম প্রোডাক্ট, সেম জিনিস আপনি বেচতেছেন ধরেন 1,000 টাকা দিয়ে, আমি বেচতেছি হচ্ছে 900 টাকা দিয়ে, সেম। এইটা কিন্তু একটা পারপোজ আমার কাছে কনভার্ট হওয়া। আবার ধরেন আপনি যেমন হচ্ছে ঘরের বাজারও ধরেন ঘি বিক্রি করে, অন্য অন্য পেজও ঘি বিক্রি করে, কিন্তু ঘরের বাজারে দাম বেশি, অন্য জায়গাতে দাম কম, তারপরেও ঘরের বাজার থেকে বেশি কেন কেন? তাদের কোয়ালিটি আমি একদম জানি যে তাদের জানি যে তাদের হচ্ছে কোয়ালিটি ভালো। তো কোয়ালিটি, তারপরে হচ্ছে প্রাইস, পেজের পেজের বয়স, বা পেজের যে কি ওভারভিউ, এই সব কিছু মেনটেন করে একটা সেল নিয়ে আসতে হইলে।
কারণ বাঙালি জাতি কিন্তু মনে করেন একটা পেজ দেখে কিনবে এরকম অবস্থা, মানে এরকম না। কয়েকটা জায়গাতে অনেক সময় বলবে যে ভাই দাম কত, দাম কত বললে চলে যাবে, আর তাকে আর কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। আপনি একটা রিপ্লাই দিছেন যে 1,000 টাকা দাম, সে সিন করছে, সিন করে আরো 5টা পেজের কাছে চলে গেছে দাম জিজ্ঞাসা করার জন্য। সো ওভারঅল যখন কন্টেন্টের সেম, মানে এইসব ব্যাপারগুলো মেনটেন করে এক, মানে ভিডিও কন্টেন্ট থেকে শুরু করে পেজ সেটআপ সম্পূর্ণটা যখন মেনটেন করা হয়, তখন সেল ধরেন আসবে, ভালো সেল আসবে। সো এরকম ভাবে বুঝাইতে হবে। কারণ আপনি যদি বলেন যে আমি আমি আগে হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ধরেন কথার কথা রান করে দিলেন $10, $5 বা $10, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু তার সেল হবে না। কাস্টমারের দরকার হচ্ছে সেল। যখন আপনি কোনো একটা ধরেন কোম্পানির অ্যাড রান করবেন, সেটার হিসাব আলাদা, বাট কোম্পানি সবসময় চাবে যে সেল, সরি মানে কোনো একটা পার্সন বা নতুন বিজনেস শুরু করছে, ওরা চাবে হচ্ছে সেল। তখন অনেক সময় হয় কি যে আপনি অ্যাওয়ারনেস রান করছেন, $10 ফুরায় গেছে, এঙ্গেজমেন্ট রান করছেন $5, $10 ফুরায় গেছে, $20 দাম যত হয় অতগুলো কিন্তু শেষ। তারপরে আপনি যখন সেলসে যাবেন, কোনো কারণবশত এই যে যে সব বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, যে এই এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে সেল আসবে, ধরেন তার ভিডিওর মধ্যে এইগুলান বিষয় মেনটেন নাই, সেই ক্ষেত্রে আপনি যে 2টা ক্যাম্পেইন পূর্বে রান করছিলেন, পরে যে সেলস রান করলেন, দেখবেন যে সেলস আসবে না। তখন সেকেন্ডের মধ্যে উঠাও, বায়ার তার মনে করেন যে দুঃখ প্রকাশ করবে যে এত ডলার ফুরাইলাম, সেল আসলো না। আপনার নিজের কাছেও কষ্ট লাগবে যে এত ডলারের অ্যাড রান করলাম, সেল আসলো না। সো এটাই হচ্ছে বিষয়, যে কোনো প্রোডাক্ট সেলস এর জন্য এই সব বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর কি কি আচ্ছা, এই যে ইয়ে ভাই, ভাই একটু জোরে কথা বলেন, আপনার কথা আস্তে আস্তে চয়ন আসতেছে। চয়ন ভাই, কি অবস্থা আপনার সাথে? মনে হয় কি অবস্থা বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? জি স্যার, আছি মোটামুটি এখন। কাজ বাজের কি খবর? আপনার সাথে ওরকম ভাবে খুব বেশি কথাও হয় না। জি স্যার, আমার একটু পড়াশোনা আছে, এই জন্য আর কি ক্লাস ক্লাস ওইভাবে কম করা হয়। এই জন্য কাজ বাজও ওইভাবে করা হয় না ভাই। এই এই ক্লাস দেখে মাঝে মাঝে যে একটু একটু প্র্যাকটিস, সবসময় প্র্যাকটিসও করতে পারি না। আচ্ছা, কোনটাতে এমনিতেই ইন্টারেস্ট বেশি? ইন্টারেস্ট বেশি কোনটাতে? ফেসবুক অ্যাডস এর পরে হলো ইন্টারেস্ট বেশি ছিল, কিন্তু এখন এসইওটা এখন ভালো লাগে। এসেও ভালো লাগে। ফেসবুক অ্যাডস সম্পর্কে মোটামুটি জানি। ফেসবুক অ্যাড সম্পর্কে মোটামুটি জানি আর এসিও কি শিখতেছেন? এসিও এসইও মানে ওইভাবে শিখতেছি বলতে আচ্ছা, আমার এসিও ভালো করার লাগে আর কি। এসিও করার মেথড কয়টা জানেন? কি কি মেথড এসিও ছয়টা না? করতে হয়? না না, এসিওর মেথড হচ্ছে 3টা। একটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড, একটা হচ্ছে গ্রে হ্যাট মেথড, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। এটা আমি বলে দিলাম এই কারণে, হয়তো এর আগে কখনো বলা হয় নাই আপনাদের। যেসব জিনিস বলা হয়েছে ওইসব জিনিসের অ্যান্সার আমি দিচ্ছি না। সো হোয়াইট হ্যাট মেথড যেটা, সেটা হচ্ছে একদম গুগলের যেসব অ্যালগোরিদম আছে, গুগলের যেসব আপডেট আছে, গুগলের যেসব র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, সবকিছু মেইনটেইন করে যখন আপনি এসইও করবেন, ওইটাকে বলা হয় হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে কোনো কিছু মেইনটেইন করবেন না, যেমন হচ্ছে যে কিওয়ার্ডের যে ডেনসিটি আছে না, আপনারা যখন অন পেজ করেন, ডেনসিটির তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে। তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক করেন না, ব্যাকলিঙ্কের মধ্যে তো স্প্যাম লিঙ্কও আছে। সো ব্যাকলিঙ্ক, এখানে একটা জিনিস মাথায় রাখতে হয় যে আপনার ব্যাকলিঙ্কের কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেশি জরুরি। আপনি কেমন কোয়ালিটির ব্যাকলিঙ্ক নিতে পারতেছেন। সো আপনি কোয়ান্টিটি বাড়াইলেন, মানে একদিনে হচ্ছে ধরেন যে 10,000 ব্যাকলিঙ্ক নিয়ে নিলেন, অথবা আপনার ডেনসিটি দরকার হচ্ছে 2% পর্যন্ত, আপনি নিলেন একদম কিওয়ার্ড ম্যানিপুলেশন করে একদম 10% নিয়ে নিছেন। সো এগুলান তো গাইডলাইনের বাইরে, আপনি তো একটা নির্দিষ্ট মানে সীমা রেখা দিয়ে দেয় না যখন অন পেজ করেন, যে টাইটেলের ক্যারেক্টার এতটুকু পর্যন্ত হইতে হবে, তারপর হচ্ছে পার্মালিঙ্ক 75 ক্যারেক্টার মধ্যে হইতে হবে, ডিসক্রিপশন 160। সো এরকম ভাবে তো দেয় যে কোনটাতে কি করবেন। সো এগুলানের বাইরে যখন যাবেন, এক্সট্রা যেমন হচ্ছে যে পিবিএন
লিঙ্ক বিল্ডিং যেটা আর কি, প্রাইভেট প্রাইভেট ব্লগিং নেটওয়ার্কিং যেটা, এরকম টাইপের যেসব ব্যাকলিঙ্ক আলাদা মানে করবেন, সেক্ষেত্রে মানে ভায়োলেশন হয়ে যাবে। তো ওগুলান হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড। আর গ্রে হ্যাট হচ্ছে আপনার দুইটা মিক্স করে, ব্ল্যাক হ্যাট থেকে কিছু নিয়ে হোয়াইট হ্যাট থেকে কিছু নিয়ে মিক্স করে যখন এসইও করবেন, তখন হচ্ছে এটা কি হবে, ওইটা হবে হচ্ছে গ্রে হ্যাট এসইও। সো কিওয়ার্ড রিসার্চের কয়েকটা টুলস এর নাম মনে আছে? কিওয়ার্ডের টাইপ কেমন, কয়টা কিওয়ার্ডের টাইপ? ডু ফলো নো ফলো লিংকের মধ্যে পার্থক্য কি? ডু ফলো নো ফলো, ব্যাকলিংকের ব্যাকলিংকের কয়েকটা টাইপস, ব্যাকলিংকের কয়েকটা টাইপস এর নাম বলেন, ব্যাকলিংকের টাইপ, কি কি টাইপের ব্যাকলিংক আছে? টেকনিক্যাল এসইওর কয়েকটা এররের নাম বলতে পারবেন? টেকনিক্যাল এসইওর কয়েকটা এরর প্র্যাকটিস করেন, সমস্যা আইডেন্টিফাই করেন, জানার চেষ্টা করেন। তো আমাদের আর পরীক্ষা চলছে, এই জন্য আমাদের কিছু করা হচ্ছে না। পরীক্ষা শেষ হলে আশা করি আমি ক্লাসগুলো শেষ করবো, সব ক্লাস শেষ করা নেই আমার এখন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আফরোজা আপু, না না না, আফরোজা আপু হচ্ছে লাস্টে। তারপরে হচ্ছে দুলাল ভাই আছে। এই তো, আর বেশিক্ষণ দুলাল ভাই, বলেন। কি অবস্থা আপনার? আপনাকে আজকাল পাওয়াই যায় না। আমি খুব ব্যস্ত, একটু চাকরি বাকরি নিয়ে ব্যস্ত? পার্সোনাল, চাকরি নিয়েও আবার একটু পার্সোনাল লাইফ নিয়েও, আচ্ছা। যার ফলে ক্লাসগুলো ওভাবে কন্টিনিউ করা হয় নাই। অনেকগুলা ক্লাসেই করা হয়নি, দেখা যাবে লাস্টের দিকে। দুলাল ভাইয়ের বাচ্চা কয়টা? বিয়ে করলে তো না। আচ্ছা। কোর্স থেকে শিখলেন কি কি ভাই, আর কোনটাতে বেশি ইন্টারেস্ট ফিল করেন? কোর্স থেকে তো অনেক কিছুই শিখছি, বাট মানে ভালো লাগে কোনটা? ভালো লাগে তো হচ্ছে এসইও, বাট ফেসবুক অ্যাডসটাও ভালো, বাট ওভাবে প্র্যাকটিস করাও হয় নাই, কিন্তু একবার দেখলে পারবো, কোনো সমস্যা নেই এটাই। কিন্তু এখন আপনি প্রশ্ন করলে কতটুকু উত্তর দিতে পারবো, এটাই হচ্ছে কথা। তা আমি সবগুলা বুঝি, কিন্তু উল্টা পাল্টা করে ফেলি। কাজ দিলে আমি পারবো 100%। এখন কি প্রশ্ন করবেন, এটাই তো উল্টা পাল্টা হয়ে যায়, অনেক দিন থেকে প্র্যাকটিসে নাই, না, এই আর প্রশ্ন কি। প্রশ্ন আর কি করব। ধরেন একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি হচ্ছে 20, ট্রাফিক হচ্ছে 5,000। আর একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ধরেন 50, ট্রাফিক হচ্ছে 500। তো ব্যাকলিং করার সময় কোনটাতে করবেন? একটাই ডোমেইন অথরিটি হচ্ছে 10 না, কথা বললেন? 10 বা 20, যেটাই বলছি। 20। আর একটার হচ্ছে 50 ডোমেইন অথরিটি, কিন্তু যেটার হচ্ছে 20 ডোমেইন অথরিটি সেটার ট্রাফিক হচ্ছে 5,000, আর 5,000। যেটার হচ্ছে 50 বা 60 অথরিটি, ওইটার ট্রাফিক হচ্ছে 500। তো আপনাকে এখন ব্যাকলিং, যেটা ট্রাফিক 500 আছে ওইটাই করব, কারণ হচ্ছে ওর অথরিটি ভালো, ওইটাতে ব্যাকলিং করলে আমি বাড়াইতে পারবো ট্রাফিক এইখানে। না, প্রশ্নটার উত্তর হয় নাই। আপনার যখন হচ্ছে ব্যাকলিং করবেন, অথরিটির থেকে ট্রাফিককে প্রাধান্য দিবেন বেশি, কারণ অথরিটি কিন্তু এক্সপায়ার্ড ডোমেইনও কিনে ওয়েবসাইট বানানো যায়, জানেন? এক্সপায়ার্ড ডোমেইনে অটোমেটিক্যালি অথরিটি থাকে, বিশ জানি না, তিরিশ এই তো চল্লিশ এই তথ্য জানি নাই 20 30 40 ধরেন অথরিটি থাকে। সো আর এই অথরিটি যে একদম 100% সবাই সেম অথরিটি দেখায় ওইরকম না। মোজ আগে। মোজ একরকম ভাবে অথরিটি দেখায়, এই স্রেফ একরকম ভাবে অথরিটি দেখায়, এসিএম রাশ একরকম ভাবে অথরিটি দেখায়। কেউ কেউ আছে যে ট্রাফিক, তারপর হচ্ছে ডোমেইনের এজ,
তারপরে হচ্ছে এইসব আহ এইসব এইসবের উপর মানে ইয়ে করে নেয়। আবার কিছু কিছু আছে হচ্ছে আপনার ধরেন র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর বেস করে অথরিটি দেখায়। সো ওইসব থার্ড পার্টি টুলকে 100% বিশ্বাস আমরা করি না। যার কারণে আমরা ট্রাফিক দরকার, কারণ ব্যাকলিঙ্ক করার উদ্দেশ্য দুইটা: অথরিটি বাড়ানো, আর আরেকটা হচ্ছে আমার ওয়েবসাইটে যেন ট্রাফিক আসে। যে ওয়েবসাইটে 5,000 ট্রাফিক, সেখান থেকে আপনার ওয়েবসাইটে ধরেন ট্রাফিক 50টা আসলো, আর যেটাতে 500 ভিজিটরই তো কম, এখান থেকে আর কতই আসবে, এক দুইটা। তো ট্রাফিকটা আমাকে প্রাধান্য দিতে হবে বেশি। ক্লাস হয়ে গেছে অনেক বড়, সেই কখন থেকে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। আফরোজা আপু, আপনি একটু দেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো নাই, কেন স্যার? খিদা লাগছে। এরপর থেকে ক্লাস করতে বসলে খাইয়ে তারপরে লং টাইম নিয়ে বসবেন, কারণ আমাদের ক্লাসটা বড় হয়। আর ক্লাস আমি নিবই না। পরীক্ষার দিন খাইয়ে তারপর বসবেন। বলেন কি অবস্থা? আপনি তো হচ্ছে এক্সপার্ট মানুষ, কাজ বাজ ভালোই পান টান। আর হচ্ছে কতটুকু এক্সপার্ট সেটা তো জানেন আপনি স্যার। আর এর আগে মানে এখানে আসার আগে তো বেশি কোনো ধারণা ছিল না, তো এখানে এসে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ধারণা হয়েছে। আচ্ছা, কিছু বলার থাকলে বলেন। আর আজকে মনে হয় আপনাদের ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই স্যার, আপনার জন্য দোয়া করব। আর আমরা এখানে যারা আছি আমাদের সবার জন্য দোয়া করবেন। অবশ্যই আমরা এখানে কাজ শেখার জন্য আসছি, আর এই কাজ দিয়ে যেন আমরা ভালো কিছু করতে পারি। দোয়া করবেন সবার জন্য। সবার জন্য দোয়া। আর একটা ব্যাপার হচ্ছে, বলেন স্যার। আরেকটা বিষয় তার হচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ক্লাস শেষ,